সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি এবং আজকের গেস্টকে নিয়ে আমাদের যথারীতি আজকের অনুষ্ঠান 18 প্লাস হবে 18 এরকমই। তাহলে তো সব স্মৃতি, সব ভালো লাগা মন্দ লাগা আগের জীবনে যেটাতে ছিলেন সবগুলো আপনার সাথে আছে, রাইট? হ্যাঁ গীতা পড়তেন? হ্যাঁ পড়ছি। বাবা মাকে শ্রদ্ধা করে যে খুব অদ্ভুত সুন্দর শ্লোক আছে, মনে আছে? প্রস্তুত হতেন, মা দুর্গা আসতেছেন, রাইট? সেইটার যে ভালো লাগা, সেটার যে আহ্বান, সেটার যে অন্যরকম এক আবেদন আপনার জীবনে বা নিবেদন আপনার জীবনে ছিল, আপনার বাবা মা পরিবার সবকিছু মিলিয়ে এই জীবনটা থেকে হঠাৎ করে কনভার্ট করে আপনি ধর্মান্তরিত হন। কোন প্রেক্ষিতে সেই জিনিসটা আমি জানবো। তার আগে আপনার ছোটবেলার ঘটনা যে একটু একটু করে বলেন, ছোট করে। আমরা দুই বোন ছিলাম, আমি বড়। আমার বাবা স্কুলের টিচার ছিল। যাই হোক, ওইভাবে করে বড় মেয়ে তো সবসময় আমার কোনো ভাই নেই। আমার বাবা মা আমাকে অনেক যত্ন করেই মানুষ করছে। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে অনেক যত্ন করে মানুষ করতো। আমি খুলনা থেকেই পড়াশোনা করছি, ম্যাট্রিকও খুলনা থেকে করছি, ইন্টারও খুলনা থেকে করছি। পরে খুলনা ভার্সিটির আন্ডারে বিবিএ ম্যানেজমেন্ট সাবজেক্টে ভর্তি হই। এইতে পর্যন্ত পড়াশোনা, থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি, তারপরে পড়াশোনা করতে পারিনি। থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে তখন পড়াশোনাটা আপনি ছেড়ে দিলেন? ছেড়ে দিছি কারণ এটাই তো আসলে ঘটনা। ছেড়ে দেওয়ার কারণটাই অন্যরকম। আপনি পড়াশোনায় ভালো ছিলেন? হ্যাঁ, পড়াশোনায় ভালোই ছিলাম, মানে 1 থেকে 10-এর ভিতরে সবসময় রোল থাকতো। বাহ। একটা মানুষের জীবনটা পুরো হেল করে দিছে। টেক্সট ফাঁকা নিয়ে নিয়ে এক্স্যাক্টলি আপনাদের ভালোবাসা চাই। এই ক্ষেত্রে আমি অসম্ভব লোভী এবং ফকির, কিছুটা ফকিরনি টাইপের। প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করুন। কারণ যেমন হিরো আলম থেকে রিপন ভিডিও সবাই চাইতে পারে, আমি এতে সাম কেন চাইবো না? ভালো কিছুর জন্য কোনো নোংরামি তো এখানে হয় না, শুধুই ভালোবাসার কথায়। মাঝে মাঝে ওর প্রেমে একটু পাগল হয়ে যায়, যদিও প্রেমে পড়া বারণ, যদিও হাত ধরা বারণ, যদিও ভালোবাসে কোনোভাবেই পিছলে যাওয়া বারণ, তারপরও সুন্দর তো একদম ম্যাগনেটিক পাওয়ার মতো খিস্তে থাকে আমাদেরকে, আমাকে এবং জুয়েলকে। জুয়েল ভালো ছেলে, কিছুটা কন্ট্রোলে থাকে, নিজের পা চেয়ারের পায়ের সাথে আটকায় রাখে, আর আমি একটু পিছলা টাইপের মানুষ, মাঝে মাঝে পিছলায় যাই। এগুলোর বাইরে যদি আপনি চিন্তা করেন, এটা এমন একটি প্রোগ্রাম যেখানে সত্যি ভালোবাসার চমৎকার একটা ডেমনস্ট্রেশন হয়। সো আপনারা প্লিজ আমাদের প্রোগ্রাম বেশি বেশি করে শেয়ার করুন, এট দ্য সেম টাইম আমাদেরকে কমেন্টস করুন। কিছু কমেন্টস আমি ইফাকে নিয়ে আসতে চাই। অপুর দেব বলেছেন যে, অজয় দেব বলেছেন, গুরু অনেক সুন্দর করে আমাদের শ্লোকগুলি উচ্চারণও বলতে পারেন, অসংখ্য ধন্যবাদ। আমি অনেক শ্রদ্ধা করি সমস্ত ধর্মের মানুষকে, অনেক শ্রদ্ধা করি সমস্ত ধর্মকে, অনেক শ্রদ্ধা করি। আমি বাংলাদেশে পাশের দেশের মতো এমন সিচুয়েশন কখনোই দেখতে চাই না যেখানে বিভিন্ন স্পেশালি হিন্দু এবং মুসলিমের মধ্যে এমন একটা সেপারেশন তৈরি করে দেয় তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য, যাতে করে একজন আরেকজনের রক্ত পিপাসু হয়ে ওঠে। আমি এটা কোনোভাবেই চাই না। আমি বরং এটাই চাই যে বছরের পর বছর, জন্মের পর জন্ম, বহু শতাব্দী ধরে যারা একসাথে সহাবস্থান করতেছে, তারা এভাবে একসাথে ভালো থাকুক এবং জীবনটাকে উপভোগ করুক। এবং পৃথিবীতে কোনো ধর্মই কেউ কিন্তু কারোর সাথে ওভারল্যাপিং এর কথা বলে না। স্পেশালি আমাদের ধর্মে বলেছে জোর জবরদস্তির কোনো সুযোগ নেই ইসলাম ধর্মে, এবং সবাই সহাবস্থানে থাকো, সেই নিবেদন কিন্তু আমাদের ধর্মে খুব চমৎকার ভাবে ডিরেকশন দেওয়া হয়েছে। যে কারণে আমি সবাইকে শ্রদ্ধা করি, সব ধর্মের মানুষকে অনেক ভালোবাসি। এবং ব্লু কালারে অনেক সুন্দর লাগে এমন লিখেছেন ফয়সাল প্রেমে পড়েছে। খুব স্বাভাবিক, আমার মতো বুড়া আদমি যে বহু ঘাট মেরে এসে আজ হজে বসেছে বলাটা ঠিক হলো না, আজ ভালো হয়েছে। সেই যেহেতু পিছলায় যাচ্ছে, ফয়সাল কোন ছাড়ে যেহেতু ভালোবাসবেই, সে বলছে যে আজ ব্লু কালারে অনেক বেশি ভালো দেখায়। কিন্তু সাদা কালারে তাকে মনে হচ্ছে যে আজকে লাইটিং এর প্রয়োজন ছিল। লাইটিং নাইও, তারপর আমার কালা আদমিকে ভালো দেখাচ্ছে যে ওর সাদা কালারে যে চমৎকার রিফ্লেকশন হচ্ছে ওর জন্য। গুরুর ভয়েস অসাধারণ, থ্যাংক ইউ। বাট ভয়েসের সাথে সাথে আমার কফ, ঠান্ডা এবং সর্দিকে যদি একটু মেনে নাও, তাহলে আমি সারা জীবন এসির মধ্যে থাকবো, ঠান্ডার মধ্যে থাকবো, তাহলে ভয়েসটা এমনই শোনাবে। কারণ একটু ঠান্ডা লাগছে দেখে ভয়েসটা তুলনামূলক ঠান্ডা লাগছে দেখে না, ভয়েসটা একটু রোমান্টিক শোনাচ্ছে। কেন হটি টাইপের বললেন না তুই? এটা এখানে বলা যাবে না, এইসব বলা বারণ। আচ্ছা, রৌফ বলেছেন, আর ইউ আপু, ইউ আর সো সুইট অ্যান্ড ইউর ভয়েস। রাজশাহী থেকে দেখছেন ইমু,
এবং সবাই কমেন্টস করতেছেন এবং সবাই বলতেছেন যে আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন। নুরুল আমিনা আছেন, আনাম আহমেদ লিখেছেন, মোহাম্মদ রাজু লিখেছেন লাভ ইউ, আমিনুল ইসলাম লিখেছেন, রিয়াজ লিখেছেন, নীরব হাসান জয় লিখেছেন। তো সবাইকে ভালোবাসা। যাচ্ছি আবার আয়েশার কাছে। আয়েশা বলছিলেন যে ছোটবেলা থেকে বাবা বিশেষ করে অসম্ভব ভালোবাসতো আপনাকে। তারপর শেয়ার করেন, শেয়ার করতে ভুল করবেন না কিন্তু। এখন 1000+ আছেন, আমি খুব শীঘ্রই চাই 2000 যাক। দারুণ কিছু অপেক্ষা করতেছে আজকের অনুষ্ঠানে। আয়েশা, আমি যখন 9-এ পড়ি, 9-এ পড়া অবস্থায় তখন প্রথম বাংলা লিংক মানে ফোন মানে সিমের সাথে ফোন দাও, মোটরোলা ওরা সেট কি দাও। স্পন্সরশিপ মানে দিয়েছে বাংলা লিংক? আচ্ছা, তোর নাম বলা দরকার নেই। তারপর কোন একটা কোম্পানি? হ্যাঁ, তখন নতুন মোবাইল বের হয়, তো তখন বাবা আর কি, আমি বৃত্তি পাইতাম 8-এ, সে বৃত্তির টাকাটা জমায় আমি বাবাকে একটা মোবাইল কিনে দিই। তো ওই মোবাইলটা দিয়েই বাসায় থাকতো বাবা, বাসায় বাইরে নিত না মোবাইলটা। একদিন আমি স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসে এবং তার আগের দিন রাত্রেও মিস কল আসে। তখন আমি ফোনটা ধরে বলি, আপনি কি, আপনি রাত্রবেলা অনেক রাত্রে মিস কল দিয়েছেন, আমি অ্যালার্ম দিয়ে শুতাম তো মোবাইলে। তো একদিন বলে যে আমি এমনি ভুল করে মিস কল গেছে। আমি নাম জিজ্ঞেস করি, আপনার নামটা কি? তা বলে আমার নাম তুহিন। এরপরে এভাবেই আমি আর কখনো কল ব্যাকও করিনি, কিছু না। অনেকদিন যাবত এভাবে চলে যায়। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে আবার এখান থেকে কল আসে, আবারও ভুল করে। আবার বলতেছে যে আপনার গলা সুরটা অনেক সুন্দর। আমি বলছি, শোনেন, আপনার গলা সুর সুন্দর দিয়ে আমার কোনো দরকার নেই। এবার মনে করে? হ্যাঁ, এবার ইচ্ছা করিয়ে দিয়েছে সে। পরে একটা সময় এরকম করতে করতে মানে সপ্তাহে প্রায় 2-3 দিনই ফোন দিত। তো আমি স্কুলে থাকতাম, তবে বাসা আসলে পরে আমার মা বলতো যে ফোন আসছিল, এখন কে ফোন দেয়, কথা বলে না। পরে আমি ব্যাক করছি, ব্যাক করার পর একদিন বলতেছে যে আমি তুহিন, আসলে আপনার সাথে ফ্রেন্ডশিপ করে দেয়। আমি বলছি, ঠিক আছে, ফ্রেন্ডশিপ করেন, কিন্তু অন্য কিছু না। আর আপনি আমার সারাক্ষণ ফোন দিবেন না, এটা একটা কোন ধরনের বাজে অভ্যাস আপনার। আমি স্কুলে থাকি। বলো, আপনি স্কুলে পড়েন? আমি বলি, হ্যাঁ। আপনি প্রথম দিনই ওকে একদম মানে বাউন্ডারি দিয়ে দিয়েছেন, হ্যাঁ। ফ্রেন্ডশিপ অন্য কিছু না, না। প্রেম, হাত ধরো, না এই না, করো, সেই এগুলো করো। কোনো কিছুই না। তার সাথে আমার এ ধরনের কোনো কথাই হয় নাই। True. তো এমনি কথা বলতো। আমি বললাম, জিজ্ঞাসা করলাম, আপনি কি পড়াশোনা করেন? তখনই আমার কাছে এই জিনিসটা লুকাইছে যে সে ইন্টার পাস পরীক্ষা দিছে। তখন আর কি ইন্টার এক্সামিনেশন হয়ে গেছে তার কিছুদিন আগেই। আমি ইন্টার পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট আউট হয় না, সামনের মাসে তো রেজাল্ট আউট হবে। তো এইভাবে মাঝে মাঝে ফোন দেয়, কথা বলি 2-4 মিনিট, এই পর্যন্ত শেষ। এই তখন আমি 9-এ প্রথম সাময়িক পরীক্ষার সময়। এরপরে যখন সেপ্টেম্বরের 11 তারিখে, ওই বছরে 2006 সালের সেপ্টেম্বরের 11 তারিখে সে আমাকে প্রপোজ করে। তা আমি বলতেছি, দেখেন, আপনি তো মুসলমান, আমি জানি। কিভাবে প্রপোজ করে একটু শুনি। মানে মোবাইলেই আমাকে আই লাভ ইউ লিখে পাঠায়। আমার রাত্রে অনেকবার ফোন দিছে, মানে 105 বার না 59 বার ফোন দিছে। আমার ফোন ছিল সাইলেন্ট করে, আমি ঘুমানো ছিলাম, টের আপনাকে কি পাইনি। দেখছিল বাই এনি চান্স কোনোভাবে? না না না, আমাকে Facebook এ বা কখনো কিছু? দেখেনি। তখন আমি ফেসবুক ইউজ করতাম না ভাইয়া। ফেসবুক তার অনেক পরে বের হয়েছে, মানে ওর মানে কমিউনিকেশনটা ওরকম ছিল না তখন, মানে ফেসবুকে ওরকম কমিউনিকেশন ছিল না, মানে ফেসবুকটা এত ফেমাস ছিল না এত তখন। ফেমাস ছিল না তখন। তো আমাকে প্রপোজ করে, তো আমি বলতেছি, দেখেন, আমি সকালে 5টার সময় 6টার দিকে কোচিং এ যেতাম, 5টায় ঘুম থেকে উঠতাম। উঠে আমি মেসেজ আর ফোন দেখে বলতেছি, দেখেন, আপনি তো মুসলমান আর আমার ফ্যামিলি হিন্দু, এটা কখনো মেনে নিবেন, এটা কখনো সম্ভব না। তারপরে বলে কি, তুমি চিন্তা করে দেখো, আমি তোমার একদিন টাইম দিলাম। আমাকে এগুলো তো চিন্তা করার জিনিস নেই, এটা কখনো পসিবল না। আর আমি এমন না যে আপনার সাথে রিলেশন করব আবার আরেকজনকে বিয়ে করব, এরকম টাইপের মাইন্ড আমার না, এরকম ধরনের নেচার আমার না, এরকম ধরনের চরিত্র আমার না। পরে বলে, আচ্ছা তুমি চিন্তা করে দেখো। পরে আমি ওদিন আর কথাই বলি না। পরে সে আমাকে রাত্রে ফোন দেয় আবার 9টার দিকে। তা বলতেছে, আমি কিন্তু আমার অ্যান্সার পাই নাই। তা আমি বলছি কি, এটার কখন অ্যান্সার হবে না, ফ্রেন্ড হিসেবে থাকলে ফ্রেন্ড হিসেবেই থাকতে পারেন। তো ভোরবেলা বলতেছে যে তুমি যদি আমাকে হ্যাঁ না বলো, তাহলে আমি যে কোনো কিছু একটা করে ফেলবো, জান দিব। জান দিব কি এরকম কিছু বলে না, বলতেছে আমি যে কোনো কিছু একটা করে ফেলবো। তো তখন আমি একটা পর্যায়ে মানে ইমোশনাল হয়ে আমি ভাবতেছি হয়তো বা সে আমাকে আসলেই অনেক ভালোবাসে, নাহলে এইভাবে বলবে কেন। তা বলছি, দেখেন, ভালোবাসা বললেই তো আর হয়ে যায় না। আপনার ফ্যামিলির বিষয় আছে, আমার ফ্যামিলির বিষয় আছে। আপনি মুসলমান, আমার বাবা মা কখনো মানবে না, আপনার বাবা মা কখনো মানবে না। সে আমাকে কি বলে, তুমি যদি মুসলমান হয়ে যাও আমার বাবা মা মেনে নেবে, এটা তার ফার্স্ট কথা থাকে। ঠিক আছে, আমি তখন চিন্তা করতেছি অনেকদিন যাবত। এরকম চিন্তা ভাবনা করার পরে 1 মাস পরে সে বলে কি, আমি তোমাকে দেখবো। তো আমি বলতেছি যে
তুমি যে আমার দেখতে আসবা, তাহলে মানে কিভাবে আসবা? ঢাকা থেকে খুলনা পর্যন্ত যাওয়া তো একটা অনেক কষ্ট। তা ঠিক আছে আসো। পরে আসছি, আমি কোচিং শেষ করে আমাদের এখানে একটা পিটিআর মোড় আছে, মানে আমাদের স্কুল থেকে বের হই পিটিআর মোড়ে ও দাঁড়ায় ছিল। তো ভাইয়া আমি প্রথম যখন ওকে দেখি, মানে আমি দূর থেকে দেখে মানে আমার মানে কাছে আমি গেছি ঠিকই, কথা বলছি, কিন্তু সে এত মানে দেখতে মানে আমার দূর থেকে দেখি আমার কাছে কেমন লাগছে, আমার মতো। আচ্ছা, আপনার মতো না ভাইয়া, সে প্রচন্ড পরিমাণে কালোই ছিল, অনেক কালো। তার আলোর সাথে কি সম্পর্ক? আরে ডার্ক সার্কেল চলতেছে এখন। না ভাইয়া শোনেন, মানুষের একটা মানুষ বলে না যে কালোর ভিতরেও সুন্দর থাকে, কালোর ভিতরে সুন্দর থাকে, কিন্তু আমি তাকে প্রথম দেখে আমার মনের ভিতরে মানে মানে আচ্ছা, আয়েশা, প্রিয়াঙ্কা, তোর এমন কেন? কালো চলতেছে মার্কেটে এখন, কালো জগতের আলো আয়েশা কিন্তু এই মার্কেটে চলতেছে এই কালো। না, বলেছে কিন্তু আপনার মতো না, আপনি তো কালো না। তখন মানে সে এত চিকুন ছিল, মানে তাকে দেখতে মানে আমি দূর থেকে দেখে আমি বলতেছি কি, মানে আমি কোনো কথা না বলে আমি কাছেই গেছি। পরে আমার সাথে দেখা করে সে বলতেছে কি, আমি তো মানে অল্প ভাড়া দিয়ে চলে এসেছি, আমার কাছে টাকা নেই। ও টাকাও নাই, কালো এরপরে আবার চিকনো। এবার ভাইয়া আমি কি করছি, আমারে বাবা যে টাকাগুলো স্কুলে দিত, আমি ওই টাকাগুলো বইয়ের ভিতর জমায় রাখতাম। মানে আমি কি বলবো, আমি যে এত বড় মানে পাগল ছিলাম, সেটা আমি মানে এখন রিয়েলাইজ করি যে আমি আসলে কতটা পাগল ছিলাম। পরে আমি এখান থেকে আমার বইয়ের ভিতরে জমানো 800 টাকা ধরে আমি দিয়ে দিলাম, বলি এটা দিয়ে ভাড়া দিয়ে যাও। আমার নতুন টাকাগুলো আমি তার ধরে দিই। ফার্স্ট সাক্ষাতে কোন একটা হ্যাঁ। ছেলে টাকার কথা বলতেছে না, আমি মানে তখন বুঝি নাই আসলে। না তুমি বুঝো না, আমি ভাবতেছি কেমনে সম্ভব এটা। যাক, আমি তখন আমার বেটা বলে কি, প্রথম ভুল করেছিস, কত মার্কেটে জিনিস পাওয়া যায় একটু এই সেই করে ফর্সা হয়ে যেতে, সেটা মানলাম। আমি ছোটবেলায় আরো বেশি শুটকা ছিলাম, লুঙ্গির উপরে প্যান্ট পরতাম, এভাবে ম্যানেজ করে যাইতি, তাও করিস নি, সেটাও মানলাম। সেটা টাকাটাও চাইলি তুই প্রথম সাক্ষাতে তোর প্রেমিকার কাছ থেকে। ওকে, তারপর আয়েশা। তারপরে তখন আমাকে একটা গিফট দেয়, কি একটা দোলনার ভিতরে ছোট একটা মেয়ে আর একটা ছেলে, ছোট একটা মানে শোপিস আর কি, একটা গিফট দেয়। তা আমি এটা নিয়ে আসি, আমি আবার তখন বাসায় নিয়ে চলে আসি। কিন্তু আমার বোন, ছোট বোনকে আমি আবার আমার সবকিছুই শেয়ার করতাম। তো ওকে আমি বলি যে এরকম একটা ছেলে, এরকম আমি ওরে পছন্দ করি। তো ও আমার সাথে মানে ও আমার সাপোর্ট করতো। ও সাপোর্ট করতো মানে কি, ও তখন জানতো না যে মুসলমান, কারণ আমি বলি নাই ওকে। আমি ভয়ে ছিলাম যে আমার ফ্যামিলি যদি জানে কখনো এটা রাজি হবে না। দেন আমার 2007 সালে এসএসসি এক্সামিনেশন, 2007 সালে এক্সামিনেশন দেব, তার 3 দিন আগে সে খুলনা এসে হাজির যে আমি তোমার সাথে, তুমি এক্সামিনেশন দিতে ঢুকবা, আমি থাকবো। আমি এক্সামিনেশন দিতে ঢুকতেছি, আমার বাবা মা সবাই রয়েছে সেখানে, ও দাঁড়ানো আরেক সাইডে, রাস্তার ও অপোজিট সাইডেও দাঁড়ানো। তো গেছে ওইখানে, এরপর আমি ছিন্নবেলার মতো হ্যাঁ শুটকা পটকায় এরকমই গেছে। তো এভাবে করে মনে করেন ওই সময় দেখা হইতো কেমন, যে যেদিন যাইতো ওই দিন দেখা করে আবার ওই দিনই বাসে উঠে চলে আসতো। দুজনে হয়তো 2-4 মিনিট হাঁটা হইতো, এরপর চলে যেত কোথাও বসা। মানে আমি ওই টেন্ডেন্সিতে থাকতাম না যে আমি কোথাও বসবো, কারণ খোলা তোমার ভালো শহরে- লাগছে কেন আয়েশা? দিনের পর দিন কথাগুলোর প্রতি দুর্বলতা চলে আসছিল তাই? হ্যাঁ, এটা ইমোশন কাজ করতে, আসলে বললাম না, মানে ও ওই কি কেমন বয়সটা দেখতে, তো- কি সবকিছু কোনো কিছু ব্যাপার মনে না না, হচ্ছে? তখন আমার কোনো কিছু মনে হতো না, কারণ ওইটা আমার ইমোশন অনেক কাজ করতো। আর একটা বয়স থাকে, টিনেজটা মানুষের আবেগের বয়স থাকে। গাইজ, আসলে- ঈদ মোবারক। অনেক ঈদ মোবারক বলছো, ঈদ যতই পুরাতন হয়ে যাক না কেন, আসলে পুরাতন হয়ে যায় না। মনির লিখেছো আব্দুল্লাহ আফ্রিদি, লিখেছো তানভীর, এবং সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, আমাদের পুরো টিমের পক্ষ থেকে ঈদ মোবারক। আয়েশা, তারপর? তো এভাবে দেখা করে এখন, তখন 2007, তো 2009 আমাকে বলে কি, তখন এরকম মানে প্রত্যেক মাসেই পেরে খুলনা যাইতো। এর ভিতরে ভাইয়া তার খালি কয়েকদিন পর পর মোবাইল হারাইতো, তখন আমি ইন্টার পড়ি, আমি টুকটাক একটু ইনকাম করতাম, টিউশনি করতাম, একটু হাতের কাজ করতাম, এগুলো করে ভালোই আমার টুকটাক ইনকাম হতো। তো তার কয়েকদিন পর পরই মোবাইল হারাইতো, আবার খুলনায় গেলে তার টাকা দিতে হইতো, তো দিতাম। আমি কখনো এটা নিয়ে কখনো কিছু মনে বিভিন্ন বাহানায় টাকা চাচ্ছে কিন্তু তোমার কাছে, তাই তো? টাকা নিচ্ছে তো? এখন আমার কাছে টাকা চাবে কোত্থেকে? মানে তখন বিভিন্ন বাহানায় টাকা তখন চাচ্ছে। বিভিন্ন ভাবে টাকা চাইতো, সেই টাকাগুলোর হিসাব তো আমি বাদই দিছি, সেগুলোর কথা আমি মনেও রাখি নাই, কারণ ভালোবাসার ভিতরে লেনদেন থাকতে নেই। তারপরে আমি করছি, কিন্তু আমি ওইটারে মনের ভিতরে রাখি নেই তার কোনো কিছু। 2009 সালের কথা, তখন সে
আমাকে বলতেছে যে আমার ফ্রেন্ডরা সবাই যাবে, ফ্রেন্ডদের অনেক ফ্রেন্ডদেরই বিয়ে হয়ে গেছে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। তা আমার বলতেছে তুমি চলো আমরা যাই। আমি কই, কই যাব? তখন আমার ইন্টার পরীক্ষা শেষ হয়েছে 9-7 এসএসসি দিছি, 2009 ইন্টার শেষ হলো। তা আমার বলতেছে তুমি চলো আমরা কক্সবাজার যাই। তা আমি বলছি সোহেলেন চন্দ্র দাস, অনেক অনেক কৃতজ্ঞতা। তুমি বলছিলে যে পড়ি আর না পড়ি সমস্যা নাই, তারপর একনলেজ করার জন্য ভালোবাসি তোমাকে, অনেক অনেক ভালো লাগা। আয়শা তারপর কক্সবাজার যাবে। তো আমি বলতেছি আমি তো এখন কোত্থেকে যাব? তখন আবার নতুন একটা বের হয়েছিল যে যারা ম্যাট্রিক পরীক্ষা দেয় তাদের জন্য আবার ওই যে ডাচ বাংলা ব্যাংকের থেকে একটা মানে ওরা টাকা দিছে পড়েছে ডাচ বাংলা, তাও দেয়নি, নাম বলা দরকার নাই, ঠিক আছে। ওরা স্পন্সর করছে কক্সবাজার যাওয়ার ব্যাপারে, যারা রেজাল্ট না মানে স্পন্সর করে নাই কক্সবাজার যাওয়ার জন্য, কিন্তু ওইখানে বৃত্তির জন্য টাকা দিত। ওকে, তারপর তো ওই সময় আমার কিছু টাকা হয়েছিল, আবার টুকটাক ইনকাম করেও প্রায় 12-15 হাজার টাকার মতো হয়েছিল। তো আমাকে বললো কি তুমি কিছু টাকা নিয়ে আসো, আমরা কক্সবাজার যাবো। তো আমি বলছি কি দেখো তুমি কক্সবাজার যাবা, এভাবে বিয়ে না করে কেউ যায়? এবার সে টাকা তোমাকে নিয়ে আসতে হবে কিছু। হ্যাঁ, তো আমাকে বললো কি যে আমার ফ্রেন্ডরা আছে, তো চল আমরা বিয়ে করি। তো আমি বলতেছি বিয়ে করবে এটা কি বললেই হয় নাকি? তখনও বলে কি এটা শরীয়ত সম্মত ভাবে, মানে ইসলাম ধর্মে শরীয়ত সম্মত ভাবে বিয়ে করতে মানে অন্য কিছু লাগে না, কাজী ডেকে পড়াইলেই হয়ে যায়। আমার তখন সে মোহরে ফাতেমি ধরে, মানে ও বন্ধু বান্ধবের সামনেই বিয়ে করে। কি ধরে? মোহরে ফাতেমি ধরতে হয়, মানে মানে ইসলাম শরীয়ত সম্মত ভাবে মানে মোহর ধরে বিয়ে করতে হয় একটা। মহারানা। জি। তো ওইটা টাকা হিসাব মানে ওরকম করে না, মোহরে ফাতেমি হিসেবে ওই সময়কার মনে করেন 1 লাখ টাকার মতো আসে এরকম। তো এই বিয়ে করে, এবার চলো কক্সবাজার। ঠিক আছে গেছি, ওর আরো 2টা ফ্রেন্ড যায়। বাসায় কি বলছেন আপনি? আমার বাসায় তো আমার ওই যে আরো 2টা ফ্রেন্ড আছে, তারাও গেছিল আমাদের সাথে। আমি তো গার্লস কলেজে টিপিক্যাল পড়তাম যে রেজিস্ট্রি কলমা কিচ্ছু হয়নি, না। কাজকে সাক্ষী করে বিয়ে করা টাইপ। ওকে, তারপর কাগজে কলমে হয়নি? না কোনো কাবিনের কাগজ তখন আমার ছিল না। বুঝছি। আমার আপনি দেখেননি কোথাও সিগনেচার করতে হয়নি? না এভাবে হয়? হ্যাঁ, ইসলাম শরীয়ত সম্মত ভাবে এভাবে নাকি বিয়ে হয়, আগে নাকি এভাবেই হতো, পরে কাবিনের কাগজ করতে হয়। যে যাই হোক, ফতোয়া দিচ্ছে তার সম্বন্ধে লাস্ট পর্যন্ত যায়, তবে তার উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার নিয়ে যাওয়া, এই জন্য কাজকে সাক্ষী করেও বিয়ে করে ফেলতে পারে। বাট ওর উদ্দেশ্যটা কতটুকু রেশনাল আমরা শেষে গেলে হয়তো বুঝতে পারবো। আয়শা তারপর? তো একটা সময় এরকম 2009 গেল, এটা 2011 সালের কথা। তখন মানে 9 সালের সময় আমি জানতে পারি ভাইয়া যে ও স্কুলে কখনো পড়াশোনাই করেনি। সে মাদ্রাসার লাইনে পড়াশোনা করছে, হেফজো করছে, এখন সে দাওরা পড়তেছে। তখন সে এই অবস্থায়, আমি তখন বলি তুমি আমাকে মিথ্যাগুলো কেন বলছিলে? তো আমার বলতেছে যে তুমি যেহেতু জেনারেল লাইনে পড়ছো, আমি যদি বলি এখন যে আমি এই লাইনে পড়ছি, তুমি আমার সাথে সম্পর্ক রাখবা না। তো ঠিক আছে, আমার সম্পর্ক রাখার সাথে তোমার এটার মিথ্যা বলার প্রয়োজনটা কি ছিল? তা আমার বলতেছে যে আমি তোমারে হারাইতে চাই না দেখে আমি মিথ্যা কথাটা বলছি। তা বলছে তুমি তো প্রথমেই মিথ্যে বলছো, ইভেন কেউ নামটাও আমাকে মিথ্যে বলছো, ওর নাম কিন্তু তুহিন না, ওর নাম আরেকটা। যাই হোক, সে আমাকে এভাবে মিথ্যা বলছে, ঠিক আছে। তাও আমি মানে একটা হলো কি, মন থেকে কাউরে ভালোবাসলে তাকে দূরে ঠেলা যায় না। দেন যখন 2012 সালের কথা, তখন আবার এইভাবে যাওয়া আসা করে, খুলনায় যায় আসে, মাঝে মাঝে যায় আসে, আমার সাথে দেখা করে আসে, প্রত্যেক মাসে সে যাই। এর ভিতরে ভাইয়া তাকে আমি না হলেও ওই পর্যন্ত মানে 8-10টা মোবাইল আমি কিনে দিছি। কি 8-10টা মোবাইল? তার 2 দিন পর পরই তার মোবাইল চুরি হয়ে যায়। 8-10টা মোবাইল? হ্যাঁ, তার ভিতরে কত টাকা হতে পারে 8-10টা মোবাইলের তখন দাম? তো মনে করেন নোকিয়া মোবাইলের দামও 3000 ছিল, মানে প্রায় 50-60 হাজার টাকা মোবাইলই কিনে দিয়েছে। হ্যাঁ, সে মোবাইল খালি তার হারাই, সে মোবাইল তার 2 দিন পর পরই হারায় যায়, তার রাস্তা থেকে সবই চুরি বিশ্বাস হয়ে করতে যায়। হয়। হ্যাঁ, তখন আমি মানে কি করব, মানে একটা মানুষ একটা আছে ভাইয়া, মনে করেন যদি কেউ বলে যে আমি ক্ষুধার্ত আমাকে খেতে দেন, আর যদি কেউ বলে ভাইয়া আমি আজকে 3 দিন যাবত এভাবে কষ্টে আছি, মানে দুইটা কথার পার্থক্য 2 রকম না। একটা হলো ইমোশনাল ব্ল্যাকমেল খুব করা, ভালো কথা বলতে পারতো, মানে তার কথা শুনলে আপনি বুঝতেনই না যে সে যে মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, কথাবার্তা আপনি ধরনের কি ছিল কোনো কিছু বুঝতে পারিনি। তোমাদের কনভারসেশন তো একটা শুনি, কি ধরনের কথা বলতো? আমি একদিন কেন জিজ্ঞাসা করছি যে তুমি যে কোন সাবজেক্টে পড়াশোনা করছো? কমার্সে। তো একদিন কেন রাত্রবেলা আমি জিজ্ঞাসা করতেছি কমার্সের 2-একটা সূত্র বলো তো।
জিজ্ঞাসাই করছি আমি মানে আমি অঙ্ক করতে বসে আমি জিজ্ঞাসা করছি অমুকটা একটু বলে দাও, যেহেতু কমার্সে তো জাবেদা করতে হয়, খতিয়ান করতে হয়, জাবেদার দিয়ে একটা রুল জিজ্ঞাসা করছি। তখন সে কোত্থেকে বলছে এটা আমি নিজেও জানি না। তো পরে আমি শুনছি তাদের কোন ফ্রেন্ডের বোন আছে তার কাছ থেকে বই এনে সে নাকি আমারে বলছে। না, মানে এরকমও আছে। তোমাদের কনভারসেশন শুনি কি ধরনের কথাবার্তা বলতো, কিভাবে সে তো- স্বপ্ন দেখাতো তোমাকে? সে তো সবসময় আমাকে বলতো আমার যে মতো ফ্রড টাইপের কিনা সেটা জানতে চাচ্ছি। আমি যেমন রসায় গজায় প্রেমের কথা বলি, এরকম টাইপের সে নাকি ইচ্ছা তো পড়তে যাইতো? সে সবসময় একটা কথা বলতো, তার কিছু লেখাও আমার কাছে এখনো ইভেন আছে। হুম, সে আমাকে বলতো যে যেটা মনে আছে তুমি- এমন কিছু বলো তো। তুমি তুমি হয়তো আমাকে ওইভাবে ভালোবাসো না, যেহেতু আমি কালো, দেখতে অত সুন্দর না, তোমার কাছে আমি অত মূল্য নাই, কিন্তু তুমি এটা মনে রেখো যে তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি, এর জন্য তোমার পিছনে ঘুরি। পুরো গল্প শুনবো না শালা, তুই একটা বাস্টার্ড। পুরো গল্প না শুনেই কেন যেন আমার সহ্য আর হলো না। চোখে চোখ রাখ এহতেশামের, তুই রিয়েল বাস্টার্ড। বেজন্ম যদি সত্যি কেউ থেকে থাকে তুই। মিডিয়া যদি গালি দেওয়ার সুযোগ থাকতো আজকে প্রাণ খুলে গালি দিতাম আমি এহতেশাম। পুরো গল্প শোনারও ইচ্ছা হচ্ছে না। দ্য রিয়েল বাস্টার্ড শোনারও ইচ্ছা। জন্মই তোর আজন্ম পাপ। তোর মতো অভিশপ্ত তুই। একটা মানুষের জীবন নিয়ে খেলা করা, গল্প পুরো শোনার প্রয়োজনও পড়তেছে না। এতদিনের অভিজ্ঞতাতে বুঝে গেছি যে একটা অসম্ভব রকমের নোংরা চু টাইপের কোন একজনের সাথে প্রসঙ্গে জানবার সুযোগ হয়েছে। উপরে যদি স্রষ্টা অবশ্যই দৃশ্যমান যদি থেকে থাকেন, এই ইহকালে যেন এমন কোন সিচুয়েশন তৈরি হয় যে তোর অভিশপ্ত জীবন দেখে আজকের এই প্রোগ্রাম আর গাইবে থাকবে, বহু মানুষ যেন শিক্ষা পায়। কোন মানুষের সহজ সরল সুন্দর জীবন নিয়ে এভাবে খেলতে হয় না। একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেললে শুধু সেই মানুষটা, তার বাবা মা, তার ছোট্ট পুরুষ কষ্টে ধ্বংস হয়ে যায়। ধর্মের দোহাই দিস, ধর্মটাকে যত বেশি নষ্ট করেছিস, পচিয়েছিস, তোদের মতো চু সামনে যদি পাইতাম রে, কসম আল্লাহর এখানে অপদস্থ করে ফেলতাম। আমার যা হতো হতো, ক্যাটাগরিক্যালি বলতেছি। শালা, তোর মতো কালটু, তোর মতো নোংরাকে শুধু ভালোবাসার ফাঁদে এমন ভাবে ফেলছিলি এই মেয়েটিরে, তাও তোরে বুক দিয়ে জীবন দিয়ে আগলে ধরেছিল। পর করে দিয়েছে তার গোটা পরিবারকে, তার সংস্কৃতিকে, তার সমাজকে, তার বাবা মা ভাই বোন সবকে। তোর মতো অভিশপ্ত দুনিয়াতে আর দ্বিতীয়টা দেখিনি। তুই ভাবতেছিস আমাদের ধর্মের উপকার করেছিস, আমাদের ধর্মের প্রশ্নে মানুষের আস্থা নষ্ট করে দিয়েছিস। বছর বছর তোর মোবাইল হারায়, বাটপারি করার বহু উপলক্ষ পৃথিবীতে আছে, এটা বেছে নিলি। 9 পাশে একটা মেয়েকে বেছে নিলি তোর নোংরামি, তোর স্বার্থ চরিতার্থ করার জন্য। থু! শালা। জানি না এর সিচুয়েশন লাস্টে কি যাচ্ছে, বাট কেন জানি বুঝে ফেলেছি। বহু বছর তো, 16-17 বছর তো কম সময় না। শুনতে 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 কেন যেন আমার ব্রেনের মধ্যে রেডি হয়ে গেছে একটা চিটার ফার্স্ট ক্লাস এক বাটপারের ধান্দায় পড়েছিল বেচারি। তারপর আয়সা পরে আমার বাবা আমাকে অনেক বুঝাইতো যে মা দেখো, ওই ছেলে কখনো ভালো হবে না, তুমি যেভাবে ওর পিছনে টাকা পয়সা নষ্ট করো, ওই ছেলে কখনো ভালো হইতে পারে না। আমার বাবা একদিন আমার পা ধরে কান্না করে, তুই ওই ছেলে যাতে রিলেশন বন্ধ করে দে। তোমার বাপ তোমার পা ধরে কাঁদতেছে,
আমি- তাও শুধরাও নি তুমি? হ্যাঁ ভাইয়া, তারপরে আমি পুরো একদম ওর কাছ থেকে ভাইয়ের আমি মায়ের সরে বাপ, আসতে তোমার চাইছি। বাপে তোমার পা ধরে কাঁদতেছে, তাও শুধরাও নি তুমি? আমি পুরো একদম ওর কাছ থেকে তখন আমি একদম পুরো ফোন টোন বন্ধ করে পুরো একদম রিকভার করে চলে আসতে চাইছি। ইভেন আমার বাসা থেকে আমার বিয়ে পর্যন্ত তখন ঠিক করে ফেলছে। আমার একজন মানে সে আমাকে দেখেই অনেক আগে থেকেই পছন্দ করতো নাকি, তা বাবা আমার কাছে ডাইরেক্টলি, সে বিমান বাহিনীতে চাকরি করে এখন, সেই ছেলে আমার বাবা আমার কাছে প্রস্তাব দেয় যে আমাকে বিয়ে করবে। তো দেন আমার সাথে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে ঠিকই হয়ে গেছে। তো সে কি করে আমার বাসার ফোনে ফোন দিতে থাকে, আমি তো ফোন বন্ধ করে আমার ফোন আমি বাবার কাছে দিয়ে দিছি। নাই মা, জরুরি না যে মাত্র ক্লাস 9-এ একটা মানুষ এত কিছু বুঝে যাবে। আমার তো মনে হয় যে 40 পরেই ইটস এ গোল্ডেন টাইম ফর দ্য এভরি লাইফ অফ দ্য হিউম্যান বিং। কারণ 40-এর পরে সে বুঝতে পারে যে কি সঠিক আর বেঠিক, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। 9 কিন্তু খুব কম সময়। যা তুমি লিখেছো যে সে কেন বুঝলো না, কেন এটা গেল, সে কি ভালো ছিল? অনেক সময় হয়ে যায় না মা। আর যে ধরনের কিছু বাটফাট থাকে, যেভাবে কনভেন্স করে, যেভাবে প্রীতির কথা বলে, তখন অনেকেই ভুল বুঝে ফাঁদে পা দিয়ে ফেলে কিন্তু। ওকে, তারপর? তো আমার মার কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলে কি, আন্টি আপনি যার সাথে বিয়ে দেবেন তার থেকে আমি কম কিসে? আমার মার সাথে এই ধরনের, সে 1 ঘন্টা যাবত, আমি বাসায় নেই, আমি কলেজে গেছি, শুনছেন? এই যে আমি শুনতেছি, এই যে একটু পানি দেওয়ার ব্যবস্থা করেন তো আমাকে। হ্যাঁ বলেন। শুনতেছে আচ্ছা। যে সে শুনতেছে, সে বলতেছে মা, আমি বাসা যাওয়ার পরে মা আমার বলতেছে তুই না আমাকে ফোন দিয়েছিলাম, কই কেন, এই কথা বলতেছে। তার বলছি তুমি বলো নাই? তখন মা বলছে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। মা বলছে বিয়ে ঠিক হয়ে গেছে। তো দেন কি করছে, আমার বাবা মার নাম্বার ওর বাংলা লিঙ্ক অফিসে কে যেন চেনা ছিল, তাকে যে ধইরা টাকা দিয়া না কি করে কিভাবে করছে জানি না, আমার ওই সেই ছেলের নাম্বার বের করছে। নাম্বার বের করে সেই ছেলেরে ফোন দিছে, ফোন দিয়ে বলে কি যে ওর সাথে আমার এরকম এরকম যার সম্পর্ক, সাথে বিয়ের কথা চলতেছে তাকে তার ইনফরমেশন বাইর করছে কোনো না কোনো ভাবে একটা টেলিঅপারেটর কোম্পানির হ্যাঁ, থেকে, হ্যাঁ। এবং তাকে ফোন করে সে তাকে বলতেছে। ফোন করে সবকিছু বলতেছে। তো তখন সেই ছেলে আমাকে একদিন ফোন দিয়ে, আমি যখন কলেজে থেকে বের হয়েছে, আমার বলতেছে দেখো এরকম এরকম একটা ছেলে আমার ফোন দিতেছে, এরকম বলতেছে নাম তুহিন। তা আমি কি বলবো ভাই, আমার গলার পানি শুকিয়ে গেছে। কি আমি বলছে কথা ওরে? তোমার সাথে যা বিয়ে হওয়ার কথা ছিল তারে কি তারে বলতেছে? বলছে যে ওর সাথে যার আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে তো তোমার ধর্মেরই না, সনাতন হ্যাঁ, ধর্মের। Okay. বলে ওর সাথে আমার অনেকদিন যাবত রিলেশন, এরকম এরকম, ওর সাথে আমার সব ধরনের সম্পর্ক আছে, মানে মানে যা বলার সবই মানে বলছে। সেক্স হয়েছে আর কি, এটা বলে তোমাকে ওকে সরিয়ে দেওয়া, তাই তো? হ্যাঁ। ওকে। তো তখন ওই ছেলেটা আমার জিজ্ঞাসা করতেছে যে তুমি তুহিন নামে কাউকে চিনো? তা আমি বলছি কি হ্যাঁ চিনি। আমি তার কাছে লুকাই নেই, সে আমারে বলতেছে তোমার পাস্ট যদি কিছু থাকে তুমি আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাকে দূরে সরাবো না, এটা তুমি শিওর থাকো। তো আমি তখন কিন্তু ওর সাথে আমার টোটালি প্রায় 20 দিন যাবত কথাই হয় না, পুরো কথা বন্ধ ওর সাথে আমার। আমি কথা আমি ফোন টোন সব বন্ধ করে রেখে দিছি। এরপর কি করছে, খুলনায় এসে আমার একটা বান্ধবী ছিল, সেই মেয়ের নাম ধরে আমার বাবার ফোনে ফোন দিয়া একটা মেয়েরে দিয়ে ফোন দেওয়া হয়েছে, তারে বলতেছে যে আঙ্কেল রুনির কাছে একটু দেন। পরে আমার দেওয়ার সাথে সাথে আমার বলতেছে কি তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি এই ব্রিজেতে লাফ দিয়ে মরে যাবো। ইমোশনাল ব্ল্যাকমেল কমন ব্যাপার। আবার আমি- ভাই বেলা এখন আমি কি করবো, আমি মাথায় ঢুকতেছে না যে একটা ঢাকা থেকে একটা মানুষ এসে খুলনায় এসে যদি আত্মহত্যা এর করে। আগের বার কিন্তু একবার ভয় পেয়েছো, যে কোনো কিছু করে দেবো, তুমি ভালোবাসা বললা, আবার লাভ দিবে, তুমি আবার রাজি হচ্ছে, তাই তো? এরপরে আমি দেখা করতে গেছি, এবার তোমার ওইখানে বলো তো, বসে বড় বেশি নরম, শোনো। হ্যাঁ, তারপর? আমার এবার হাত পা ধরে বলতেছে যে তুমি আমার ভিতরে কি কমতি আছে, তুমি যে আমার সাথে এমন করতেছো। এরপরে এইভাবে করে আবার আমি ঠিক আছে ঠিক হয়ে যায়। আর ওই ওই ছেলের সাথে, যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়, ও বিমান বাহিনীতে তখন ট্রেনিং দেয়। পরে একটা সময় 9 মাস পরে ও আবার ফিরে আসে, এসে তখন আর কি বিয়ার ডেট ফিক্স করবে। তা আমি বাবারে বলি কি যে না বাবা, আমি বিয়ে করবো না, আমি আগে এডুকেশন কমপ্লিট করি তারপরে। কারণ তোমাকে কনভিন্স করে ফেলেছে। হ্যাঁ, তখন এবার তো ওর সাথে আমি এর আগে আমার বোনকে আমি সব বলতাম, যখন আমার বোন জেনে গেছে যে ও মুসলমান, তখন আর ওর সাথে আমার বোনের সাথে আমি আর কোনো কিছু শেয়ার করতে পারতাম না, কারণ ও আমার সব থেকে, তখন আমার বোন আমার সব থেকে প্রিয় ছিল, সে আমার বিরুদ্ধে চলে যায়। তো এরপরে একবার চিন্তা করি যাক, বিয়ে যখন হয়ে গেছে থাক, যা হয় হবে। আর
ও যখন আমার এতই ভালোবাসে তাহলে আর ওরে কষ্ট দেবো কেন। একটা সময়, এটা হলো 2013 সালের ঘটনা, তখন আমার বিবিএ সেকেন্ড ইয়ার আমি পড়ি, তখন আবার আমার এরকম কক্সবাজার কিন্তু গেছিলা তাই তো? হ্যাঁ হ্যাঁ বলনি কিন্তু। হ্যাঁ কক্সবাজার ও চল বাদ পড়ে গেছে, স্কিপ হয়ে গেছে। তো আমি স্কিপ করতে পারি, তুমি স্কিপ করো, কিন্তু এই পাকনারা তো সবসময় চোখ খাড়া করে বসে থাকে। এটা লিখেছে ফাহিম ইসলাম, কক্সবাজারে কি হলো কক্সবাজারে? কক্সবাজারে ওর আরো দুইটা বন্ধু আছে, দুইটা ভাইয়া আছে, তারা সহ আমার দুইটা বান্ধবী থাকে, ওনাদেরও হাজবেন্ড আছে, ওনাদের ওই ভাইয়া দুইটার ওয়াইফ আছে, তারা সবাই সহ আমরা মোট 4-5 জন, মানে 4-5 জোড়া মিলা সবাই মিলে যাই। তখন ঘুরি, সেন্ট মার্টিনও যাই। পরে আবার আমি, ওরা কয় জোড়া ছিল তুমি বাদে? ভাইয়ারা দুই ভাইয়ার 2 ওয়াইফ ছিল, মানে 2 জোড়া? 2 জোড়া, আবার আমার 2 বান্ধবী ছিল। 2 জোড়ার মতো তোমরা 1 জোড়া হিসাবে চলতেছে হ্যাঁ। কক্সবাজার যা চলে জোড়াদের। এভাবেই গেছি। বুঝছো তো আমার কোশ্চেনটা? জি জোড়াদের মতোই ছিলে? জি। তারা তো তখন অলরেডি হাজবেন্ড। তখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ ছিলাম, কারণ ও তার আচ্ছা। আগে তো বিয়েই করে নিয়ে গেছে। মানে কক্সবাজার যাওয়ার আগেই মানে বিয়েটা করেছে, কিন্তু ওটা কোনো এটা- বৈধ বিয়ে না, বাট একটা উপলক্ষ করে বিয়ের বাহানা করছে, এবং যেটা তুমি কনভিন্স হয়েছে এবং ওইভাবেই থাকতেছো ওর সাথে কক্সবাজারে। এভাবে এবার ওর মাদ্রাসায় যেখানে ও পড়াইতো সেখানে সবাই জানে যে আমি ওর ওয়াইফ, সবাই জানে যে আমি ওর ওয়াইফ, ওর বন্ধু বান্ধবরা ইভেন সবাই জানে যে আমি ওর ওয়াইফ, সবাই জানে। তো এভাবেই রইছে। 2013 সালে তখন আমার বাসা দিয়ে আবার এরকম বিয়ে ঠিক করে। আমি বাবা আমারে কিছু বলি নাই যে আমার কি অবস্থান, আমি কিছুই বলি নাই। তা আমি ভাবছি কি, যে ছেলের সাথে বিয়ে ঠিক করতেছে সে তো আমার সাথে ঠিকই কথা বলবে, তখন আমি তাকে কিছু একটা বলে ফিরাই দেবে, এর জন্য আমি তুইনকে কিছু বলি না, ওকে আমি কিছুই বলিনি। তো আমি বাথরুমে গেছি, ও ফোন দিছে, তখন আমার বোন ফোন ধরে ওরা বলে দিছে যে আমার এরকম আমার দিদি তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওই দিন রাত্রে আমারে বলে, তখন 2013 সালে ডিসেম্বরের 10 তারিখ আমারে বলে, তো আমার মানে ওই ছেলে দেখতে আসা মানে আংটি পরানোর কথা থাকে 17 তারিখে। তা আমার বলে, তুমি যদি 16 ডিসেম্বরের ভিতরে ঢাকায় না আসো তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তো ভাইয়া ও তার কিছুদিন আগে এরকম একটা কাহিনী হয়, আমাকে বলতেছে যে তোমার কাছে একটা হেল্প চাবো, করবা? আমি বলছি কি বলো? বলে কি আমার কিছু টাকার দরকার। আবার টাকা লাগবে। কত টাকা লাগবে? আবার এই প্রডিউসার কুল লেখা বড় একটা সাইনবোর্ড দিয়ে আমাকে দেখাইছে, আবার তো আমার মাথাটা খারাপ হয়েছে। 37,000 টাকা লাগবে। কত? 37,000। আমি কেন এত টাকা লাগবে? আর একটা বড় সাইনবোর্ড দিয়ে তুই কুল লেখ। তারপরে কেন লাগবে বলতেছে যে 37,000 আমার, টাকা। হ্যাঁ ওর বাবা মা যে মানে ওদের যে জায়গাটা, ওই জায়গাটা মানে ওইখানটার সামনে একটা মেয়ে থাকে, সমাধান তোমাকে করতে হবে। যাই হোক, যে কোনো কারণে সমাধান তোমার না লাগবে। 37,000 টাকা দিছি, কিন্তু ভাইয়া ওই কাজে না লাগায় ওই টাকাটা দিয়ে ও মানে নোকিয়া উইন্ডোজ ফোন কিনছে। টাকা দিয়ে দিছো? হ্যাঁ আমি টাকা দিয়ে দিছি। তুমি এত টাকা নিচ্ছ আমি family থেকে? ফ্যামিলি থেকে কি, আমার বাবার কাছ থেকে আমি ওই সময় 17,000 টাকা নিছি। আর আমি বললাম না, আমি একটু টিউশনি করতাম, হাতের কাজ এখন ইভেন করি, হাতের কাজ এগুলো করে আমি কিছু টাকা জমাইতাম। তো ওই টাকাগুলো মিলায় আমার প্রায় 12,000 টাকা, বাবা 17,000 টাকা মিলায় আমি 37,000 টাকা ধরে দিয়ে দিই। বাবার এখান থেকে নিছি, বাবারে বলেই নিছি যে আমার লাগবে, পরে আমি তোমার দিয়ে দেবো বলে আমি টাকাগুলো দিয়ে দিই। যেদিন টাকা দেয় পরের দিন আমারে বলে কি এই ফোনটা আমার বিদেশ থেকে পাঠাইছে, 37,000 দিছে। এইটা আমার বিদেশ থেকে আমার ভাই পাঠাইছে। তো তখন আমার মনে কেমন খটকা লাগছে, কিন্তু আমি বুঝতে দেই নাই যে থাক হয়তো ভাই পাঠাইতেও পারে। গেল এটা 2014 সালে, যখন আমি ওর কাছে 13 সালে ডিসেম্বর মাসে আমাকে এই কথা বলে যে তুমি না আসলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি ওই সময় আমার বাবার ড্রয়ার থেকে ভাই আমি 47,000 টাকা নিয়ে চলে যাই। আমি মানে যে কষ্ট আমি জীবনে মানে আমি বাবা মারে যে এতটা কষ্ট দিছি। ওদের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না, যে ইচ্ছা মতো টাকা নিয়ে নিচ্ছ। আমি নিজে ইনকাম করতাম, আমি নিজে মনে একটা জামাও কোনোদিন বানাইনি। বলি যে তোমার বাবা মার অবস্থা কিন্তু খুব বেশি ভালো না, যখন তখন টাকা নিয়ে নিচ্ছ, তাই না? আমি নিজেও কোনোদিন টাকা ইনকাম করে মনে নিজে কিছু করি নাই, এই মানুষটার জন্য সব করেছি। এটা পর্যায়ে কি আমি যাই, তখন 12 নম্বরে মুসলিম বাজারে বাসা ভাড়া নেই। মুসলিম বাজার? হ্যাঁ বাসা ভাড়া নিয়ে ওইখানে আমার রাখে। তো রাখার পরে 1 মাস থাকার পরে আমার বলে কি তুমি এখন বাসায় চলে যাও। তা আমি বাসায় যাবো মানে কি বলতেছো,
বাসা থেকে কিছু না বলে বেরোয় এসেছি টাকা পয়সা দিয়ে, এখন আমি বাসায় কিভাবে যাব? বাসায় চলে যাও, আমি বাসা টাসা ঠিক করি, তোমার আমি নেব। আমি আবার বাসায় চলে যাই। আমার বাবা মা দেখা আমারে ফিরাই নিচ্ছে। অন্য কোনো বাবা মা হলে আমার মনে হয় না যে ফিরাই নিত, আমার বাবা মা বলে ফিরাই নিচ্ছে আমারে। এই 13 সালের গেল ডিসেম্বর মাস, আমি 14 সালের জানুয়ারি মাসে ওর যে বান্ধবী থাকে, যে বাসা ঠিক করে দেয়, শারমিন আপু, সে আমারে বলে ওর কিন্তু অন্য একটা মেয়ের সাথে রিলেশন। এবং আমার সাথে বাসায়, যে বাসায় একসাথে থাকতাম, ওই বাসায় থাকা অবস্থায় রাত 2টার সময় একদিন উঠে বাথরুমে মোবাইল নিয়ে গেছি। কিরে বাথরুমে মোবাইল নিয়ে গেল কেন? আমি জিজ্ঞাসা করছি, আর কোনো প্রুফ রাখতো না, সাথে সাথে ডিলিট করে। বলছিলে যে দেখতে ভালো না, একবারই তো কঙ্কালসার হিরোইন টাইপ, তাই তো? হ্যাঁ, হিরোইন টাইপ দেখতে, না হিরোইন কর বুঝি ওই না। টাইপেরই আর কি, মানে হ্যাঁ। দেখতে সুদর্শন কিছুর মধ্যে তো পড়ে না। না না, সুদর্শনের ভিতরে সে পড়ে না। আচ্ছা, তারপরও একটার পর একটা এভাবে কথা মথা হিসাব নাটক করে ম্যানেজ করতেছে। ওকে, আমি তখন যাই, বাসায় চলে যাই। ওই শারমিন আমাকে বলে, কিন্তু ভাই আমি মাথায় এটা আনতেই পারি না যে ও অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করবে, মানে এটা আমার মাথায় আসে না। কেন আসে না আয়েশা? আমি মনে করতাম যে আমার পৃথিবীটাই ও, যার জন্য এত কিছু করছি, সে কেন আমার ধোকা দিবে? কারণ আমি তো ওরকম না, যে আমি, আপনি যদি আমার মতো হন সেটা তো মনে করবেন যে আমি সে। এটা তুমি? জি। হ্যাঁ, ওইটাকে দেখা তো, এটা ওই ছেলে? হ্যাঁ। আল্লাহর, এরপরে ভাইয়া ওই শারমিন আমাকে ওই মেয়ের নাম্বারও দেয়। এমনই তুমি? হ্যাঁ। না না, অনেক কিছু কাহিনী করতেছে জন্য বলতেছি, এমনই তুমি দেখতে? জি, এটা আমার কদিন আগের ছবি। লাইক অপটপ না তো, নরমালি তুমি এমন দেখতে? জি। বলো তারপর। পরে একটা সময় আমার ওর মাদ্রাসার হুজুরও বলে এটা হলো ওই সেই মেয়ে যার সাথে রিলেশন হয়েছিল পরে। ম্যারিড? হ্যাঁ, মেয়েটার মানে এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়েছে। আর ওই পাশে কে? এটা তার হাজবেন্ড। ওরে বাদ দিয়ে আর বিয়ে করছে তারপরে? হ্যাঁ। হারি আল্লাহ, ও কি আরে কি? আচ্ছা, তারপর যদি ওর পেটে বাচ্চা মনে হয়। ওকে, তারপর? এটা তুমি? তারপরে জি, কোনো এডিটিং, কোনো আপো মোবাইল, এগুলো কারিশমা নাই, তুমি না এমনই না, দেখতে? আপনি পরে দেখেন, না, না, দেখবো না সমস্যা নেই। তোমাকে আমি, বাট এরকমই তুমি। হ্যাঁ, এতে কালো পড়ছে তোমার? হ্যাঁ, সেটাই তো আমি বলি যে আমার মা খালি বলতো সবসময় যে বানরের গলায় মুক্তার মালা দিলে যেমন দেখা যায়, তোর পাশে হলে তেমন দেখা যাবে। আমার কলকাতার প্রতি অসম্ভব আগ্রহ। এর জন্য না যে আমার বাপ দাদা যুদ্ধপুরুষ ইন্ডিয়া বিলংস করে, এরা এত যত্ন করে নিজেদেরকে সুন্দর করে পরিবেশন করতে পারে। ইস, যখন এরা খুব যত্ন করে, কোনো মেকআপ টেকআপের বাড়াবাড়ি কিন্তু নাই, ঠিক তুই আইব্রোর মাঝখানে ছোট্ট করে একটা টিপ দেয়, টিপটা একদম সেন্টার পজিশনে থাকে এবং যত্ন করে নিজেকে এমন ভাবে পরিপাটি করে রাখে, দেখলে মনে হয় যে ওকে দিয়ে কাব্য করা শুরু করি। তুমি আছো তাই আমি আছি, এরকম একটা কাব্য আমারে করা বলতো শুরু করি। সবসময়, তুমি তোমার চুলগুলো অনেক লম্বাতে, এর জন্য আমার তোমার অনেক ভালো লাগে। সব মিলিয়ে যেখানে তুই মাইন্ড করিস না, অনেক সুন্দর মানুষকেও কিন্তু তখন আর মনে ধরে না, মনে হয় যে এরকম একজন অ্যাট্রাকটিভ, এরকম একজন মায়াবী মানুষের প্রেমে যদি বহু বছর, বহু জীবন যদি বুধ হয়ে থাকতে পারতাম। এমনই দেখতে কিন্তু এই মেয়েটা আমি দেখতেছি, যেহেতু আমার ওই অধিকার আছে দেখার, তোমরা দেখতেছো না, তোমরা কপাল পোড়া, আমি চাইলেই পারতেছি না এটা ঘুরিয়ে দিতে, তাহলে তোমরা রিলেট করতে পারতা যে পর্দার অন্তরালে এই মেয়েটি দেখতে এরকম। কারণ হয় না কিছু মেয়ে যেখানে অসম্ভব রকমের মায়া, অসম্ভব রকমের মহব্বত এবং পরিপাটি একটা মুখ, যেই মুখের দিকে, যে মায়ের দিকে তাকিয়ে কয়েকটা জনম পার করে দেওয়া যায়, যেখানে ঐশ্বরিয়া বলো আর শ্রীদেবী বলো সবকিছু ফিকে পড়ে যায়। এইরকমই দেখতে মেয়েটি, যে মেয়েটি আজকে আমাদের সামনে উপস্থিত। আর পাশে যে ছেলেটির কথা বলা হচ্ছে, তাকে কি দেখানো যায়? তাকে তো দেখানো যায়। থাক, দেখানোর দরকার নেই। মিডিয়ার রেসপন্সিবিলিটি জায়গা থেকে দেখাবো না তোকে, মানে এরপরে আচ্ছা, ভাইয়া তারপর? আমাকে ওর মাদ্রাসার হুজুর একজন বলে যে আচ্ছা, এরকম কিন্তু ও অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে, তুমি বিশ্বাস করতেছো না কেন? অথচ আমি তার নাম্বার রাতে ওয়েটিং পাই, আমি জিজ্ঞাসা করলে বলে আমার বিদেশ থেকে আমার বন্ধু ফোন দিছে, আমার বোন ফোন দিছে, এসব কথা বলে। যাক, একটা সময় আমি ওই মেয়ের সাথেই কন্ট্যাক্ট করি, তো মেয়েটা আমার বলে কি যে তুমি আমার সাথে দেখা করো ঢাকায় এসে। তখন আমি 2014 সালেই
মার্চ আচ্ছা, মাসের প্রচুর রিকোয়েস্ট আসতেছে যেন ওর ছবিটাকে পাবলিক করে দিই, কারণ মিডিয়া তো একটা রেসপন্সিবিলিটির জায়গা, সেই কারণে পারতেছি না। এই বাটপার, যদি এখনো সুযোগ আছে পাবলিক কিন্তু করে দেবো আমি, এখনো সুযোগ আছে তো ফোন দিব, ফোনে আয়, যদি সত্যি সপক্ষ কথা বলার কোনো সুযোগ থাকে কথা বলো, নাহলে পাবলিক করে দেবো, এই কিছুক্ষণের মধ্যে করে দেবো। ফোনে আসতে চাই এবং আমরা কথা বলতে চাই, তোর অপদস্থ চেহারা গোটা দুনিয়াকে দেখাতে চাই, তাহলে তাও পাপটা ক্ষমা হবে। আইদা কিন্তু পাবলিক করে দেবো এখনই কিছুক্ষণের মধ্যে। ওকে, তারপর পরে আমাকে বলে যে আমি জিজ্ঞাসা করি যে তোমার কি কোনো মেয়ের সাথে রিলেশন আছে। আমি ডাইরেক্টলি জিজ্ঞাসা করি, তুমি যদি কাউরে পছন্দ করে থাকো আমি তোমার রাস্তা দিয়ে সোজা সরে যাব। আমি এই কথা পর্যন্ত বলি, কিন্তু বলে কি না না আমার কোনো মেয়ের সাথে রিলেশন নেই, তুমি আমার এইটুকু বিশ্বাস করো। আমি তো ভালোবাসি তোমাকে, মানুষকে দুইজনরে ভালোবাসতে পারে, এক মন কয়জনরে দেয়, এ ধরনের কথা সে বলে। তখন আমি বলি তাহলে কি সমস্যা আমাকে বলো, আমার ফ্যামিলি তোমার মেনে নেবে না। তো আমি বলতেছি তুমি এতদিন বলছো যে আমি মুসলমান হলে তোমার ফ্যামিলি মেনে নেবে, এখন তুমি এই কথা বলতেছো, মানে এটা কোন ধরনের কথা? এখন তুমি টাকা মানে সবকিছু, আমি তখন পর্যন্ত ভাইয়া টাকা পয়সার কথা আমি কোনোদিন ওকে বলিই নাই, এসব কথা কোনোদিন বলিই নাই। এরপরে হ্যাঁ পাবলিক করে দেবো। ও যদি না আসে প্রোগ্রাম চলাকালীন ফোন দেবে একবার, যদি না আসে অথবা আমাদের ইসে যদি ফোন না দেয় পাবলিক করে দেবো। অনেক টেক্সট আসছে, পাবলিক করে দেবো, জানাই দেবো সবাই যে এই সেই ছেলে। কারণ ধরে নেব যে মেয়েটি যা বলতেছে তাই সঠিক, যদি তার সঠিক বলার ক্ষমতা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ফোন দিব, ফোনে যদি না পাই, সে যদি না যোগাযোগ করে তার পাবলিক করে দেবো। তারপর আমি আমার ফ্যামিলিতে জানাইছি, আমার ফ্যামিলির কেউ মানবে না, আমার ফ্যামিলির কেউ মানবে না, এরকম। তা আমি বলছি তোমার আগে মনে ছিল না তোমার ফ্যামিলির কেউ মানবে না? আমি এই কথা বলছি, তোমার বাসা দিয়ে যদি তোমাকে বিয়ে দিতে চায় আমি সেখান থেকেও সরে যাবো। তুমি শুধু একটা বার বলো যে তোমার ওই মেয়ের সাথে রিলেশন, বলে কি না আমার ওই মেয়ের সাথে কোনো রিলেশন নেই, ডাইরেক্ট মুখের উপরে বলে দিতেছে। পরে ওই মেয়ের সাথে আমি যোগাযোগ করে ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে অনেক ধরনের মানে ওই মেয়েটার সামনে বসা, ওর মাদ্রাসার হুজুররাও আসে, এসে অনেক বড় রকম একটা সিন ক্রিয়েট হয়। সিন ক্রিয়েট হওয়ার পরে ও আমাকে কি করে, আমার 11 নম্বর পর্যন্ত আগায় নিয়ে রাস্তার মাথায় আমার বলে কি আমি আমি তো কাছে থাকি ওই মাঠের ওখানে, কোনো না কোনো ভাবে তো খুঁজে পাইতি, আমারে বলে কি কেমনে বাইর করা লাগে সেটা দেখতাম। আমারে বলতেছে আমি ওই যে মুসলিম বাজারে বের হয়ে যে মাঠটা ওখানেই থাকি আমি বেশিরভাগ সময়। যে তোরে ওইভাবে তুই তামারি করে আমি যে তোর এভাবে বিয়ে করছি, তোর কাছে কোনো প্রুফ আছে, তুই আমার কোন ফেলাবি ফেলা, এ কথা বলে আমার নামাই দিয়ে চলে যায়। আমি 7টা দিন ওর জন্য অপেক্ষা করি, 7টা দিন যে না একটা বার ফোন তো দিবে, আমি বাইচা ছিলাম, মরে গেছি, আমার খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে যায়। তখন আমরা সবাই বলে কি ওর মাদ্রাসা বড় হুজুর মানে সবাই আমাকে বলে তুমি জামান থানায় দিয়ে তুমি কেস করো, আর কোনো ইয়া করো না, কেস করো, যেহেতু তোমার সাথে ওই সময় ভাই আমার হিসাব করা মতে সে আমার কাছ থেকে ওই সময় প্রায় 3-4 লাখ টাকা নেওয়া হয়ে গেছে। আমি যাই থানায় যেয়ে কেস করি, ওটা ডায়রিয়ার হয় না, সরাসরি মামলা হয়ে যায়, মানে কেসটা যখন করি তখন সরাসরি মামলাই হয়ে যায়। তো তারা বাসায় যায়, বাসায় যাওয়ার পরে তো এবার ওর বাবা মা আমারে ফোন দিতেছে, ফোন দিয়ে আমার বলতেছে যে তুমি কেস উইথড্র করে নাও, আমরা তোমার ঘরের বউ বানায় আনবো। ওর বাবা আমাকে ফোন দিতেছে, ওর মা আমাকে ফোন দিতেছে, তুমি কেস উইথড্র করে নাও, এগুলো করো না, এরকম করো না, অনেক কিছু এরকম বলতেছে। তো দেন আমি তারপরেও আমি কেস উইথড্র করতেছি না, যে আমি দেখি কি করে। এরপরে ও আমাকে ফোন দেয় যে তুমি আমারে বিয়ে করতে চাও তো বিয়ে করো, সমস্যা নেই, আমরা এবার লিগালি ভাবে বিয়ে করব, এগুলো বাদ দাও। তখন আমি আসলে এতটা হাবলু, আমি ওই সময় কেসটা উইথড্র করে দিছি। কেসটা উইথড্র করে তার কথা মতো, তার ফ্যামিলির কথা মতো তার আবার একটা সুযোগ দিয়া। পরিচয়ের কতদিনের মাথায় বুঝলে যে হাবলু তুমি? এই যে এখন বুঝতেছি, এখন মানে যে বলে না মানুষ যখন গর্তে পড়ে তখন রিয়েলাইজ করে যে গর্ত কতটুকু গভীর। বহুবার করতে পড়ছো তখন তো বুঝিনি, ওই যে বললাম উইথড্র করে নিলা। আসলাম, এবার ওর বাবাই বললো যে যাও কোর্টে যে বিয়ে করো। এবার কোর্টে যে মানে কাগজপত্র অনুযায়ী বিয়ে করলাম। আমার কাছ থেকে কাগজটা পর্যন্ত যাওয়ার সময় বললো কি তুমি কাগজ নিয়ে বাসায় গেলে ঝামেলা হবে, আমি বাসায় নিয়ে যাই। দিলা কেন? আমার বাসায় নিয়ে গেলে ঝামেলা হবে, মানে আমি মনে করি এখনো জানে না যে বিয়েটা হয়েছে। আমার বাসায় আমি বলতেছি সবই জানে। পরে ও বলে কি ওদের বাসায় যাই, আমারে লিখেছেন গরু মুসলমান না ইঁদুর বাচ্চা। আমি পাবলিক করে দেব, বাট
মিডিয়াতে যেহেতু আছি, যত এক্সাইটেড হয়ে আর যাই হই, হুঁশের এই নাড়িটা ঠিক রাখতে হয় এই কারণে যে দুই পক্ষেরই সমানভাবে রিপ্রেজেন্টেশনের সুযোগ থাকে। তাই বলতেছি, যদি এই কণ্ঠস্বর পৌঁছে থাকে আপনার কাছে, প্রোগ্রাম যদি আপনি শুনে থাকেন, প্লিজ কমিউনিকেট করেন। আইদার আমরা কমিউনিকেট করব, যদি কমিউনিকেট করে আপনার সাথে যোগাযোগ করতে না পারি, আপনি যদি সপক্ষ অবলম্বন করার সুযোগ পাওয়ার পরও সপক্ষ অবলম্বন না করেন, তখন কিন্তু সত্যি পাবলিক করে দেব। তারপর এরপরে ওর আপনার ছবি আর কি। ওর ওর বাবা মা মেনে নেয়, বিয়ে করায়, বাসায় নিয়ে নওয়াজ, যায়। অনেক শুভেচ্ছা। লাভ গুরু ফ্যান ক্লাব, যেটা আমাদেরকে ভালোবেসে ফ্যান ক্লাবটা তৈরি হয়েছে, তার পক্ষ থেকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কমিউনিকেশন করে, স্পেশালি মালদা ইন্ডিয়া থেকে এই কমিউনিকেশন চালিয়ে যাচ্ছে। নওয়াজ, অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তারপর বাসায় নিয়ে যায়, ওদের বাসায় নিয়ে যায়। ওই ফার্স্ট আমি ওদের বাসায় যাই। যাওয়ার পরে ওর মা বলে যে থাক, তোমার এখন আর খুলনা যাওয়ার দরকার নেই, তুমি একবারে থেকে যাও। ওর মা আমাকে ভালোভাবে প্রথমে মেনে নিছে, কিন্তু এর আগে ওর মাই সব থেকে বিরোধিতা করতো আমার সাথে বিয়ের জন্য। সব থেকে বেশি বড় বিরোধিতা উনিই করছে। দেন কি করে, কি করে দেন উনি আমাকে আমাকে নিয়ে বলে যে, ও আমারে ওই দিনকেরা বলে যে তুমি এক কাজ করো, তুমি এখন খুলনা চলে যাও। আমি বলছি তুমি কি কানিজের সাথে আর কোনোদিন কথা বলবা? বলে যে না, আমি ওর সাথে আর কোনো রিলেশন থাকবে যার না। সাথে পরকীয়া করতেছে? হ্যাঁ। তো আমার বলতেছে যে ওর সাথে আমার রিলেশন থাকবে না, আমি ওরে আস্তে আস্তে ছেড়ে দেবো। কিন্তু ইভেন তখনও ওই মেয়ের সাথে টোটালি ভালো মতো রিলেশন। ওই মেয়েকে বলছে যে আমার সাথে আগে যে বিয়ে হয়েছে ওটা ডিভোর্স দিয়ে ওর কেউ বিয়ে করবে। ওই মেয়েটা কি তখন ম্যারিড নাকি? না না, ওই মেয়েটা তখন আনম্যারিড। ওই মেয়েটাও তখন অনার্স পড়ে, ম্যাথমেটিক্স অনার্স পড়তেছিল তখন। এই মানে এডুকেটেড মেয়ে খুঁজে বের করে আবার তাদেরকে কনভিন্সও করতে পারে। এটা ওর একটা বিশেষ গুণ আর কি। আর কি বলবো, দোস্ত তো দেন ভালো হবো, দুধ ডিম খেয়ে বডি বিল্ডিং করে নিজেকে সুদর্শন রাখার চেষ্টা করবো, ওখানে পাত্তা দিবে না। মিথ্যা মিথ্যা অভিনয় করবো, ওখানে পাত্তা দিবি, তাহলে কি করবে? ওরা তো তাই ওই পথই বেছে নিচ্ছে। তারপরে কি হলো এবার, মানে ওদের বলতে মেয়েরা এরকম কনভিন্স হচ্ছে, বিদায় তো করতেছে। আমি বাসায় চলে যাই, তাই না ব্যাপারটা? খুলনা চলে যাই। তাহলে সাহস পাই কেমনে? একটা তো না, আরেকটা ওরকম একটা স্মার্ট মেয়ে, ও মেয়েটাকে তো দেখলাম যার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, সে অনার্স পড়লো, ওর কাছে পাত্তা পায়ও। ওই মেয়েটাকে ওনাকে অনেক ভাবে কনভিন্স করছে। ও আর আমাকে সবচেয়ে বড় বলছে, কথা কি জানি, সবকিছুতে ধর্মের দোহাই দেয়। ওর যে লেবাস এবং কিছুটা ধর্ম সম্বন্ধে কিছুটা জানে, সেগুলো দোহাই দেয়, তখন বিশ্বাস করে ফেলে মানুষ। কারণ যারা মুসলিম ধর্মে বিলংস করে বাই বার্থ, ধর্মের প্রতি একটা অসম্ভব রকমের মমত্ববোধ কাজ করে তাদের, তখন বিশ্বাস করে ফেলে। এদের চাইতে জঘন্য আর দ্বিতীয়টা নাই দুনিয়াতে। তারপর সেকেন্ড, এবার আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে এবার আমাকে একদিন কেরা বলে যে তুমি আমারে সনি এক্সপিরিয়া জেড, আর তখন মোবাইল বেরোয় বৃষ্টির ভিতরে আবার ভিজলেও, মোবাইল, হ্যাঁ ওইটা, হ্যাঁ যাই হোক যে কোনো কোম্পানি, বাট আবার মোবাইল। হ্যাঁ এবার মোবাইল দিতে হবে। তো আমি ওই মোবাইলটার প্রাইস তখন বাজারে 47,000 টাকা। আমি আমার নানা আমার জন্য, আমার বিয়ের জন্য গলার চেন, মানে একটা হারের মতোই রেখে যায়, 1.5 ভরি, 2টা বালা, এগুলা মানে আমি যে বিয়েতে গেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে, তখন ওইখানে সাজছিলাম, তো ওইগুলো আমার কাছে ছিল। আমি তখন ওইগুলো বিক্রি করে এগুলো টাকা করে দিই। 47,000 টাকা আমি ওই মুহূর্তে পাঠাই। তখন ও বাসায় নেই, কিন্তু তখন ও বলে কি ওর বাসা থেকে ওরে 3 চিল্লায় পাঠাইছে। তো বলে কি যে আমার এই কদিন পরে মোবাইলটা কিনে দেওয়ার কদিন পরে বলে কি মোবাইলটা মসজিদ থেকে চুরি হয়ে গেছে, যে চুরি করছে সে 10,000 টাকা হলে ছেড়ে দিবে। আবার 10,000 টাকা দেই, যায়। এবার পরে আবার কি করে, এবার ওর মা কদিন পরে ঈদ, তা আমি বলতেছি কি যে তুমি আমার কাছে তখন আমি টিউশনি করাতেন, তো ওইখান থেকে কিছু টাকা পাইছিলাম প্রায় 10,000 টাকার মতো। তো আমি বলছি কি তুমি এই 10,000 টাকা তোমার মারে দিও, বলো যে এটা দিয়ে ঈদের মানে কাউরে কিছু কিনে দিতে, আমি তো কিছু কিনে দিতে পারবো না। কথা বলি, কাকাকে জিজ্ঞেস করবো। আচ্ছা পরিচয় তোরে জিজ্ঞেস করি। কথাটা হচ্ছে যে এই যে ধর্মের লেবাস ধরে, যেমন মসজিদ থেকে হারিয়ে গেছে, অমুককে টাকা দিতে হবে, মানে সবকিছুর মধ্যে কিন্তু ধর্মকে টেনে নিয়ে আসে। আমি বা আমাদের মতো অনেকেই কিন্তু আছে যে আমরা লজ্জায় আল্লাহর সাথে চোখ মিলাতে হবে দেখে অনেক কিছু বলবার সাহস পর্যন্ত পাই না।
তুই জানিস যে ট্রিটমেন্টের পারপাজে আমি ব্যাংককে ছিলাম। জি। ওখানে 5-6 দিন রোজা করার সুযোগ হয়েছে। তো আমি সকালবেলায় ওদের তো বুফে ডিনার, বুফে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি, তো বিভিন্ন দেশের এশিয়ান কুজিন, ধর ইউরোপিয়ান এন্ড ওয়েস্টার্ন, তো ওই লোভে চারিদিকে তো ধর্মের কোনো বালায় নাই ব্যাংককে। ব্যাংকক মানে তো বুঝিস মাস্তি। জি। তো গিয়ে সকালে উঠে আমি আমার মতো করে খাইতে চলে গেছি। খাইতে গিয়ে শেষ মুহূর্তে এন মুহূর্তে মনে পড়ছেন রোজা না, আমি কি করতেছি এটা। তো ওখানকার যে সিচুয়েশন আশপাশে বুঝতেই তো পারছিস, যদি পাসপোর্ট দেখা শুরু করিস তাহলে নিচে তাকানোর আর কোনো সুযোগ থাকে না, মাস্তি জন। কিন্তু ওগুলোর সাথে যুদ্ধ করে তখন আর খাইতে পারলাম না, চলে আসলাম। তারপর থেকে আমি আর খাইও নি, ওইভাবেই রোজাটা রাখছি। কিন্তু ইফতারের সময় যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি ইফতার শুরু করবো, তখন আমার লজ্জা লাগতেছে যে আল্লাহ ঠিক আছে, তোমার চিন্তা করে আমি এই দেশেও রোজা ভাঙিনি, কিন্তু রোজাটাকে যেভাবে মেনটেন করা উচিত আসলে কি আমি করেছি? কারণ আমি যখন বের হচ্ছি, আমার চোখের পর্দা যেভাবে করার কথা ছিল, চোখের সিয়াম যেভাবে পালন করার কথা ছিল, আমি কি আদৌ মেনটেন করেছি? সো এতটুকুতেও আমাদের ভয়। আর এই মানুষগুলোর বর্ণনা আসতেছে, এই মানুষগুলো কিন্তু একজন না যার কথা বলতেছে সে, এরকম কিন্তু অনেকেই আছে ধর্মের লেবাস পরে, ধর্মটাকে পুঁজি করে অনেক রকমের নোংরামি, পারিবারিক প্রেমিকের কাছ থেকে অথবা বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামাজিক ভাবে ফায়দা লুটে অহর্নিশ চলতেছে। এরা পারে কেমনে? আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, আমি আমাকে এক্সাম্পল দেওয়ার মতো কোনো মানুষই না, আমি একটা ফালতু মানুষ। তারপর আমি বললাম যে ভয় এটা পারেনি। ইভেন খেজুর দিয়ে যে আমি ইফতার শুরু করব, তোকে এটাও বলি, আমাদের ভালোবাসা মানুষ সব জায়গায় ছড়িয়ে আছে, ওখানে কিন্তু ইফতার বাস্ত ফ্রিতে, জানিস? যখন জানছে যে ভালোবাসা বাংলাদেশের একজন মানুষ আমি, তাই সেই 3টার সময় ওই সিকিউরিটিকে ফাঁকি দিয়ে ওরা শেরি দিয়ে যেত ওইখানে ব্যাংককে। বাহ। এই ভালোবাসা বাংলাদেশের কল্যাণে, এটা আমাদের জন্য সত্যি দারুণ একটা পাওয়া, বুঝছো? তো ভয় লাগতেছে যে আল্লাহ মানবে তো আমার রোজা? কারণ আমি তো আসলে যেভাবে পর্দা করার কথা ছিল রাস্তাঘাটে ঘুরতে গিয়ে, সেভাবে পর্দা করতে পারছি তো? আর এই মানুষগুলো অহর্নিশ নিজেকে এক্সপোজ করতেছে, এক্সপ্লয়েট করতেছে এবং বিভিন্ন ফায়দা নিচ্ছে পারিবারিক, সামাজিক, এবং এই যে যার কথা শুনতেছি সেতক্ষণ, কেমনে পারে? পুলিশা ঠিক এই উত্তরটা খুঁজতেই আসলে এই গল্পটি বাছাই করেছিলাম আসলে, এবং আমি খুবই অবাক হয়েছি যখন এই গল্পটার রিকোয়েস্ট আমি পাই ওর কাছ থেকে। এবং আমি অন্যান্য গল্পের এত সময় দিইনি, এই গল্পে ওর সঙ্গে আমি কয়েকবার কথা বলেছি এবং বিভিন্ন সময় আমাদের আজকের আয়েশার কাছ থেকে জানতে চেয়েছি, ওই ছেলেটি সম্পর্কে জানতে চেয়েছি। আমার কাছে খুবই অবাক লাগছিল এবং আমার আপনাকে ছবি দেখিয়েছি এবং আমি যে ছবি দেখেছি এবং ওই ছেলেটির সম্পর্কে যতটা জেনেছি আমি খুবই অবাক হয়েছি। আজও আমি ওকে বলেছি যে ঠিক এখন আপনি ওকে যেভাবে যে কথাগুলি বলছেন, ওর সঙ্গে যখন আজকে আমার প্রথম দেখা হয়েছে কনফারেন্স রুমে আমরা কথা বলছিলাম, ঠিক আমিও আপনার মতো করেই বলছিলাম যে দেখেন আমাদেরকে তো দেখে অনেকে অনেক রকম ভাবে, মিসজাজ করে, আমাদের ওই লেবাসটা নেই, আমরা ফাঙ্কি টাইপ লোক, হ্যাঁ, এরকম মজা আমরা স্বপ্ন ভাবতে পারি না যে এই ধরনের কোন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে কল্পনাও করতে পারি না। এবং আমাদের যারা সারাউন্ডিংস, আমাদের বন্ধুরা, আমাদের ভাই, আমাদের বোন, আত্মীয় স্বজনের মধ্যেও এই ব্যাপারগুলি কখনোই নেই। খুব অবাক হই আসলে এই ধরনের লেবাস নিয়ে যারা চলেন এবং তাদের কর্মকাণ্ডের যে ফিরিস্তি আমরা পাই, খুবই দুঃখজনক। আর যেহেতু আমরা পুরোটাই ওর কাছ থেকে শুনেছি, এজন্য আবার একদিক দিয়ে পুরোটাই আমরা আসলে ওইভাবে নিব না, যতক্ষণ পর্যন্ত আমরা শেষ না করছি। আমরা অপেক্ষা করব অবশ্যই যাকে নিয়ে এই কথা, তারও কিছু বক্তব্য আমরা পেতে। এক্স্যাক্টলি, আমরা তাকে চাই, যে কোনো মূল্যে চাই, বারবার বলতেছে, অনুরোধ করতেছে, আপনি নিজে ফোন করুন অথবা আপনাকে আমরা ফোন করার চেষ্টা করবো। আপনার যদি সপক্ষ অবলম্বন করার কোনো সুযোগ থাকে আপনি সপক্ষ অবলম্বন করুন, বাট আপনি নিজে না, আপনি ব্যক্তি মানুষ না, আপনি এমন একটা ধর্মকে রিপ্রেজেন্ট করার নাটক আপনি করেন, সেটা সত্যি আপনি ভুল প্রমাণিত করেন যে আপনি না সঠিক ছিলেন, তাহলে আমরাই বরং আরো বেশি খুশি হব। কারণ আমার অসম্ভব শ্রদ্ধা, দরুন মায়া, অসম্ভব মহব্বতে ধর্মকে ঘিরে। আমি অনেক ভালোবাসি সেই মানুষগুলোকে, যে মানুষগুলোকে আমাদের ধর্মকে রিপ্রেজেন্টেশন করেন। তাদেরকে কলুষিত করার অধিকার আপনার কোনোভাবেই নাই। আপনি প্রমাণ যদি করতে পারেন কথা বলে যে আপনার জায়গায় আপনি সঠিক ছিলেন, তাহলে আমরা আখেরে অনেক বেশি খুশি হব। সো প্লিজ আপনি কল করুন, অথবা আপনাকে কল করলে আপনি কলটা রেসপন্স করুন। আয়েশা, তারপর পরে আমি আমার বাসায় এক প্রকার জানাজানি হয়ে যায় যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, সবকিছু জানাজানি হয়ে যায়।
নাম্বার তো আমি জানি আচ্ছা না। আমি পরে যোগাযোগ করতেছি, আপনি কথা বলেন তারপর। পরে ও বলে, ও তখন মানে ওর বাসায় আমি বলি যে আমার বাসায় তো এরকম জানাজা নিয়ে গেছে, আমার বাসা দিয়ে ওর বাসায় ফোন দেয়, ওকে বলে যে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও, ছাড়াছাড়ি করে দাও। তা আমি বলছি যে না, আমি ওর ডিভোর্স দেবো না, আমি ছাড়বো না। আমি কেন ছাড়বো? আমি বিয়ে করছি, আমি কেন ছাড়বো? আমি তখন ওর মুখ থেকে শুনতে পারি আচ্ছা এই ফাঁকে ও- আমি একটু ট্রাই করি যে তাকে কোনোভাবে কমিউনিকেট করা যায় কিনা। আর আপনাকে অনুরোধ করতেছি, আজ হোক, আজ হলে ভালো হয়, কাল হোক, পরশু হোক, আপনি আমাদের সাথে কমিউনিকেট করেন। আপনাকে আমরা অপশন দিব, যেহেতু মিডিয়াতে আছি, আমরা কোনো প্যারালাল গভর্নমেন্ট চালাই না, কোনো প্যারালাল আদালত চালাই না। সো আপনার অধিকার আছে কথা বলার। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার জায়গায় আপনি সঠিক ছিলেন, আমরা আখেরে খুব বেশি খুশি হব। কারণ এরকম ধর্মীয় লেবাসধারী মানুষ যে এরকম অন্যায় করতে পারে, সেটা যদি ভুল প্রতিমান হয়, মুসলিম হিসাবে এটা আমাদের জন্য দারুণ এক সার্থকতার গল্প হবে। সো আপনি কমিউনিকেট করুন, আর আমি এই ফাঁকে একটু ট্রাই করি যে কোনোভাবে তাকে রিভিল করতে পারি কিনা, বাট আপনি আপনার গল্প চালিয়ে যান। পরে একটা সময় আমারে যে আপনি বলতে থাকেন। আমি যখন বাসায় জানাজানি হয়ে যায় তখন বলে কি ঠিক আছে, তখন আমি ওর আরেকটা রূপ দেখি, তখন আমার বলে কি যে আমি তোমার ফ্যামিলি যেভাবে বলতেছে এভাবে তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। তা আমি বলতেছি তুমি এখন আবার এই ধরনের কথা বলতেছো কেন? তোমার মানে তুমি এক এক সময় এক এক ধরনের কথা বলো কেন? এরপরে তো ফ্যামিলি থেকে সবাই মিলে আমাকে বলা আরম্ভ করে, ওই তুমি আমি বাসা থেকে বেরোতে পারবা না, এটা ওটা বিভিন্ন চাপে প্রেসারে পড়া আমি তখন বাসা দিয়া কিছুদিন পরে, প্রায় এই ঝামেলা আর 20 দিন পরে আমি বাসা থেকে চলে আসি, একদম সোজা ওর বাসায় চলে আসি। ওর বাসা আসার পরে ওর মা বাবা সবাই মেনে নেয়, কিছু বলেও না, মেনে নেয়। এভাবে যাই কিছুদিন, ওর মা আমাকে বলে কি তুমি মোবাইল ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, আমি মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিলাম। আমার কাছে কোনো ফোন নাই, আমি আমার কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। আমার বাবা মা ইভেন কি আমার কারোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি না। ওর বাবার নাম্বারে যদি আমার ফ্যামিলির কেউ ফোন দেয় তখন কথা হয়, এছাড়া আমার কারোর সাথে কথা হয় না। আমি কারোর সাথে যোগাযোগ করার চেষ্টাও করি না। কিন্তু আসার পরে সেই মানুষটা, আমি এত কিছু, এত ঝড় বাধা অপেক্ষা করে চলে আসছি, এত কিছু করে আসছি, সেই মানুষটা রাতের পর রাত আমি রুমে থাকি, সে ওই মেয়ের সাথে কথা বলে যায়। মানে আমারে যে কতটা টর্চার করছে আর কতটা যে মানে সে যে মানে আমি তখন ভাবতাম যে হয়তো আমার ভালোবাসা দেখে একটা সময় ফিরে আসবে। এইভাবে সে প্রত্যেকটা রাত মানে আমি যে কতটা কষ্ট সহ্য করছি সেটা শুধু আমি মানে আমি ছাড়া পৃথিবীর কেউ হয়তো জানে না। আমার যে কতদিনও মারছে, একদিন পুরো 1 ঘন্টা যাবত মারছে আমারে। মানে কারোর কাছে বলতে পারতাম না, সহ্য করতে পারতাম না, বাসা থেকে কোথাও বেরোতাম না, বেরোনোর কোনো অপশনও ছিল না, বেরোতে দিত না কেউ। তারপর ওর মা, তার তো ছিল এই কথায় কথা আমারে যা না তাই, মানে আমি অন্য ধর্ম থেকে আসছি দেখে আমারে তো যা না তাই ব্যবহার করতো, অন্য ধর্মের মেয়ে এরকম ওরকম কত কিছু বলতো। তা আমি মনে করতাম যে কই আমাদের বাসায় তো এরকম কখনো ধর্ম নিয়ে কোনো কথা কাউরে বলতে। আমার মা আসে আমার সাথে দেখা করতে, একবার আমার মারে অপমান করে বাসা দিয়ে দাঁড়ায় দেয়, আমার মারে বাসা দিয়ে অপমান করে দাঁড়ায়। তারপরে সে 2016 সালে আমাকে, ওই মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে সে বলে সে বিদেশ যাবে, তখন সে সৌদি আরব চলে যায়। আমাকে বাসায় রেখে আমাকে বলে যে আমি তোমার সাথে কিছু বললে যে আমি এখান থেকে যাইতেছি আমার জীবনটা পাল্টাইতে, আমি জীবনটা পাল্টাবো, সুন্দর করে মেনটেন করে আমি আসবো, এসে তোমার সাথে আমি ঠিক মতো সংসার করব। পরে আমার একথা বলে সে সৌদি আরব যায়। সৌদি আরব যাওয়ার পরে আমার কিন্তু কোনো ফোন নাই, তার মার ফোন থাকে, মাঝে মাঝে সেটা এসে ফোন কত দেয়। সালে সৌদি আরব যায়? 2016-তে। আচ্ছা, আর এই যে আপনার উপরে যে নির্যাতনগুলি হচ্ছে এটা কি 2016-তেই? 2014-তে যে আমি ওর বাসায় চলে যাই, আগস্টের 22 তারিখে ওর বাসায় যাই, তারপর থেকেই ও আমাকে যে কতবার মারছে তার কোনো তো ঠিক নাই। মানে মূল সংসার করার যে ব্যাপারটা সেটা কি হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওর বাসায় মানে থাকতাম সংসার আমি। শুরু হলো এবং নির্যাতন শুরু হলো। হ্যাঁ, কি কি কারণ ছিল আসলে হুট করে এত ভালোবাসা, এত প্রেম, এত এখন স্বপ্ন? ওর কাছে মনে যেন, আমার কাছে মনে হতো কি যেন আমি ওর কাছে শত্রু। কারণটা ছিল একটাই যে ওই যে সম্পর্কে আপনি বাধা দিচ্ছেন। ওর ওই যে ওই মেয়ের সাথে সম্পর্কে আমি বাধা দেওয়ার কারণে আমি ওর শত্রু।
অথচ তুমি যে আমার সাথে এগুলো করলা, কেন করলা? আমি তো তোমার কাছে আগে যাই নাই, আমি ওর কাছে আগে গেছি না, আমি ওর কাছে কিছু চাইছি। ইভেন আমি এই কথা বলছি, তুমি যদি মেয়েটা ভালোবাসো আমি তোমার কাছে চলে যাব। যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন তুমি এসব বলো। আমারে এভাবে করে যাক, এরপরে বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পরে আমার সাথে কথা বলে, কথা বলার পরে মাঝে মাঝে কথা বলতো, কথা বলতে বলে বলতো যে আমি আমি আসবো, এভাবে করবো, এভাবে করবো, সবকিছু ঠিক। এর ভিতরে এর মধ্যে কি আপনি আপনার বাড়িতে যেতেন অথবা না না, সম্পর্ক কি আমি ছিল? কোনোদিনও এই 8টা বছরে আমি আমার বাবা মার কাছে যাইনি। কথা হতো, যোগাযোগ? হ্যাঁ, মাঝে মাঝে যোগাযোগ হতো, তাও আমার শাশুড়ির ফোনে ফোন দিত, তখন হয়তো 2-4 মিনিট কথা বলতাম। তো কোনো বিধিনিষেধ ছিল যে না ওই বাড়িতে হ্যাঁ, আপনার আমার বাবার মা, বাড়িতে যাওয়া যাবে হ্যাঁ না? আমার বাবার বাড়িতে যাওয়াই যাবে না। আমার মা আমাকে নিতে আসছিল, তখন আমার ও ডাইরেক্ট বলে দিছে, তুমি যদি, আমার মা বলছিল যে আমার কাছে নিয়ে 3-4 দিন রেখে আমি ওরে দিয়ে যাব, তা ও ডাইরেক্ট বলে দিছে গেলে একবারে যাবা। আমি আর যেতে পারিনি, গেলে একবারে বেরো যেতে কি পারি বাড়ি অপরাধে থেকে। আপনাকে যেতে দিত না? এমনিতে তো না, সেটা আমিও জানি না, বাসার যে সেটা আমি বউ, জানি সে না। তো তার বাবার বাড়িতে যাবে, এটাই তো হ্যাঁ, আমার স্বাভাবিক। ধর্ম আলাদা, এর জন্য আমি ওইখানে যেতে পারবো না। তার মা বেশি স্ট্রিক্ট ছিল, তার মাই এই কাজ করছে, সেটা আমি ভালো করে জানি, সেটা আমি টেরও পাইছি যে অন্য রুমে যে বলছে। যাক, সে যা করছে সেটা ভালো করছে। তো দেন একটা সময় 2018 সালের 19 সালের কথা, 19 সালে মানে এর ভিতরে মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবার আমার সাথে কথা হইতো রাত্রে, মানে রাত্রবেলা, অন্যদিন তো সময় হতো না। তো ওরা মাঝে মাঝে যখন আমরা আমরা শেষের দিকে যাচ্ছি, ওকে? জি, তো একটা পর্যায়ে ওর সাথে আমার এগুলো নিয়ে গ্যাঞ্জাম হয়। ইভেন কি ও আমার এক ফুফাতো বোনের ছবি দিয়া ফেক আইডি খুঁজছে, সেটাও আমি আপনারা দেখাইতে পারবো। আমার ফুফাতো বোনের ছবি দিয়ে সে ফেক আইডি খুঁজছে, খুলে সেটা দিয়ে সে বিভিন্ন জায়গায় চ্যাটিং করে, এইসব করতেছে। তো এখন আমি যে ফেসবুক মোবাইলে লুডো খেলে, কয়েকদিন একটু লুডো খেলছিলাম। তো এবার দোষ হয়েছে কি, আমি লুডো খেলে অন্য লোকদের সাথে কথা বলি, ঠিক আছে? তা আমি বলছি ঠিক আছে, আমি যদি ভুল করে থাকি সেটা ভুল আমার, আমি মাপ চাইতেছি। তো যখন আমি বলছি যে তুমি তো এখনো কানিজের সাথে রিলেট, তোমার কানিজের সাথে কন্ট্যাক্ট আছে, তুমি এই যে আরো এরকম কত কিছু আছে, তুমি আমার বোনের ফেসবুক আইডি ছবি দিয়ে তুমি ফেসবুক কেন খুলছো সেটা বলো। এবার মনে করেন সে আমার গালাগালি করে সে আমার সাথে টোটালি কথাই বন্ধ করে দিছে। 2019 সালের ঘটনা এটা। 2019-এর রোজার মাস থেকে এরকম, মানে 3টা ঈদ গেল মোট। 19 সালে রোজার মাসে আমার সাথে কথা বলে 25 রোজায় সে আমার সাথে কথা বন্ধ করে দিল। তো ঈদের দিনকে আমি অনেক কান্নাকাটি করতেছি, তখন বলতেছে যে ওর মা বলতেছে ওর সাথে একটু কথা বল, কথা বলছে। আর তারপর থেকে আমার সাথে কথা বলে না টোটালি। 1.5 বছর আমি ওর বাসায়, কোন আশায় বলেন না, আমার ছেলে মেয়ে আছে, আমি বাবা মার কাছে যেতে পারি না, তার সাথে কন্ট্যাক্ট নেই। আমি তারপরে ওখানে পড়ে রয়েছি যে তার মনে একটু হলো দয়া হবে যে সে আমার সাথে কন্ট্যাক্ট করবে, সে আমার সাথে যোগাযোগ করবে, সে আমার সাথে কথা বলবে। আমি মেসেজের পর মেসেজ দিচ্ছি যে আমার সাথে একটু যোগাযোগ করো, আমি তোমার সাথে কথা বলতে চাই। এবার সে বলতেছে যে শরীয়ত সম্মত ভাবে তার সাথে আমার তালাক হয়ে গেছে। তার কত বাইন্ডিং ছিল, যখন ওই মেয়ের সাথে কথা বলতো আমার বলতো কি, আমি যে মেয়ের সাথে কথা বলি তুই যদি আমার বাপ মারে কষ্ট তোরে তালাক দিয়ে দেবো, ডাইরেক্ট এই কথা। মানে কোনো কিছু হইলে তার বাইন্ডিং ছিল কি তোরে তালাক দিয়ে দেবো। তারপরে আমি আমার বাবা মারে কোনোদিন এসব কথা বলি নাই, কারণ আমি যদি বলতাম তারা আমার বলতেছে তুমি আমার কাছে তুমি আমাদের কাছে চলে আসো, তাদের কথা এটাই হতো। একটা পর্যায়ে আমার মানে সহ্যের মানে গত কোরবানি ঈদের আগের দিন তার মার ব্যবহারও এতটা খারাপ ছিল যা বলার মতো না। আমার শ্বশুরটা অনেক ভালো ছিল, যেটা সত্য কথা, সে অনেক ভালো ছিল, কিন্তু ইভেন সবাই বলে সেও নাকি আমার সাথে চাল খাটাইছে, আমি জানি না আসলে কি। দেন সে কি করে, সে আমারে বলে যে
শরীয়ত সম্মতভাবে যদি তোমাদের তালাক হয়েই থাকে তাহলে তোমরা বসো সবাই, বসে এখন কি করবা করো। তা আমি বলি কি, বলেন ওকে বলতে বলেন কি কারণ। তখন যে কারণ বলে, যখন যে সে কারণগুলো বলে, সে কারণগুলো সব মোবাইলের কথা। সে বলতেছে মোবাইলের কথাগুলো। তো আমি বলতেছি তুমি যে কথাগুলো বলতেছো এগুলো আমি ফোন রেকর্ড বের করে, আমার যদি 10,000 টাকা খরচ হয় আমি ফোন রেকর্ড গুলো বের করে আনে তোমাকে শুনাই যে তুমি কি কথা বলছিলে আর এখন কি বলো। তখন আমি জানি যে ওরে যখন এই কথা বলবো তখন তো কিছু বলবে, কারণ ও তো মিথ্যা বলতেছে। তখন একবার সবাই সামনে বসে বলতেছি ঠিক আছে তোর ফোন রেকর্ড বের করা লাগবে না, আমি তোর এখনই তালাক দিতেছি। তখন সবাই সামনে বসে এভাবে মুখে তালাক দেয়। যাক, আমি এরপরে ওর বাসা থেকে বের হয়ে আসার আগে আমি শুধু এটুকুই বলে আসছিলাম যে তুমি যেভাবে আমারে কষ্ট দিছো, আপনারা বিশ্বাস করবেন না ভাই, আমি এই 8টা বছরে কোনোদিন মনে 4টার পরে ছেড়ে ঘুমাই নাই। মানে আমি যে কতটা মেন্টালি টর্চার সহ্য করছি। এমনও গেছে জানেন ভাই, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, ও ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, আমি ওরে নিজের হাতে নিয়ে ভাত খাওয়াই দিয়েছি। কোন জায়গা আছে যে জামাই প্রেম করে সেই মেয়ের বিয়ে হয়ে গেছে আর নিয়ে খাওয়াই দেয়? আমি ভাবতাম কেউ তো আমার ভালোবাসা দিয়ে ফিরে আসবে। আমার ওর কাছে শুধু একটুকু জিজ্ঞাসা যে আমার এর ভিতরে আমি পরীক্ষা দিতে চাইছি, আমি বলছি যে আমি বিবিএ পরীক্ষাটা দেই। ওর মা আমার পরীক্ষা দিতে দেন, একটা বিয়ে হয়ে গেছে, এখন আর কিসের পড়াশোনা। আমার দোষটা কোথায়? আমি দোষটা কি করছিলাম? আমি যে এতগুলো টাকা দিছি তার তো আমি কোনোদিন হিসাব চাই নাই, কোনোদিনও হিসাব চাই নাই আমি। পরে আমি ওর বাচ্চা থেকে বেরোয়েছি, আসার পরে এখন সবার এক জায়গা আছি। ইভেন এই মার্চের 12 তারিখে সে 12 তারিখে 13 তারিখে বাংলাদেশে আসছে এবং এপ্রিলের 2 তারিখে সে আবার বিয়ে করছে। 2 তারিখে আবার বিয়ে করছে, এপ্রিলের 2 তারিখে। আমি কি মানুষের ভিতরে, আমি একটা মানুষ কতটুকু সহ্য করতে পারে? 21টা বছর বাবা মার কাছে থেকে সেই বাবা মারে ফেলে তাদের বাসায় যাওয়া, 8টা বছর ধরে নিজের সংসার গুছাইছি, সমস্ত কিছু নিজের হাতে করছি, সেই সংসার ভাঙে আবার আসার পরে ডিভোর্সের কয়টা দিন মাত্র হয়েছে, এর ভিতরে সে আবার দেশে যে বিয়ে করে ফেলেছে। আমি কি মানুষ না অন্য কিছু? আমার সেটা আমি বুঝি না এখন, যে আমি একটা মানুষ কত ধাক্কা সহ্য করতে পারে। আমি কাউরে কথাগুলো বলতে পারি না জানেন, আমি কারে বলবো? যারে বলবো সেই আমার উল্টা আমারে বলে যে তুমি কেন গেছো। আমি জানি আমার ভুল আছে, আমি স্বীকারও করি আমার বাবা মা, হ্যাঁ আমি ফিরেও তো গেছিলাম, এমন না যে আমি ফিরে যাই না, আমি তো ফিরে যাইতে 2-3 বার চাইছি, সে তো আমাকে ফিরতেও দেয় নাই। তাহলে সে আমারে এইভাবে করে এত দূরে এনে কেন আমারে ছেড়ে দিল? আর আমি জানি ও এখানে আসবেও না, অনলাইনে আসবেও না, অন এয়ারে আসবে না, আর ওর নাম্বার আমার কাছে নেই। বিয়ের সাথে সাথে কি নাম্বারও চেঞ্জ করে ফেলছে? বিয়ে না, ও তো বিদেশে থাকতো, বিদেশে আসার পরে বাংলাদেশে কোন নাম্বার ইউজ করে সেটা তো, ইভেন কি জানেন ও যে বাংলাদেশে আসছে ওর মা আমারে বলে না, ওর মা আমারে প্রত্যেক নিয়ত কয়দিন আগেও ফোন দিছে, রোজার ভিতরে ফোন দিত, জিজ্ঞাসা করছে কি শুনেন রোজার মাসে তুমি কই থাকবা? আরে আমি কই থাকবো সেটা চিন্তা করলে কি আপনার এরকম করতেন আমার সাথে? আমি কই থাকবো সেটা জিজ্ঞাসা করে আমার কাছে, তুমি কই থাকবা রোজার মাসে, কই থাকবা? যেখানে থাকবা বললো আমরা তোমার কিছু সাহায্য করবো। আমার সাহায্য জুলি গুলে নিয়ে বলছি। আপনি কি আপনার বাবা মার কাছে মানে ফেরার চেষ্টা করেছেন? আমি বাবা মার কাছে ফিরবো? আমি বাবা মার দিয়ে টাকা পয়সা নষ্ট করেছি, মান সম্মান কুয়াইছি, কোন মুখ নিয়ে ফিরবো? আমি একটা রাত ঘুমাইতে পারি না, আর ও বিদেশে আসতে না আসতে বিয়ে করে ফেলেছে। আমার বলে কি আমি কি বিয়ে করতাম না? আমার জন্য তো কত মানুষের বিয়ের বলতাম না, আমি বিয়ে করতাম না? মানুষের সহ্যের একটা ক্ষমতা থাকে, আমি তো সহ্যের ক্ষমতাই এখন হারাই ফেলছি। আসলে কি জানেন, মানুষের
মানুষের লেবাস, মানুষের ধর্ম দিয়ে কিছু হয় না, মানুষটা কেমন সেটা বড় বিষয়। মানুষের ভিতরে ভালো থাকে, মানুষের ভিতরে খারাপ থাকে। আপনার পরিবার কি জানে আপনার এই অবস্থা? হ্যাঁ, সব জানে, আমার বাবা মা সবাই জানে এগুলো। তো ওনাদের বক্তব্য কি? বা তারা তো বলে সবসময় তাদের কাছে ফিরে যাইতে, সবসময় বলতেছে তুমি ফিরে আসো, আমরা তোমার যেমনি রাখছিলাম আগে এমনিই রাখবো, মাথায় তুলে রাখবো। আমার বিবেকে বাদে আপু, আমি পারি না। বিবেক তো একটা আছে, তোর খারাপ হয় না। আমি যদি খারাপ হইতাম সবাই আমার বলছে তুমি বাসায় দিয়ে বেরোয় কেস করো নামে। আমি শুধু ওর বাবা মার দিকে তাকে কেস করি নাই, যে বয়স্ক মানুষ তাদের আমি কষ্ট দিতে চাই না, আমার ওইটুক মনুষ্যত্ব ছিল দেখে আমি কেসটা করি নাই। যার সাথে ওনার বিয়ে হয়েছে সেই মেয়েটা কি জানে? আমি এসব তারা টোটালি আমার কিছু জানাই না। ইভেন কয় রোজার দিন ওর মা আমারে সারাদিন ধরে ফোন দিতেছে যে তুমি ফোন রিসিভ করো না কারো। সেই দিন আমারে আরেকজন ওই এলাকার একজন আঙ্কেল, সে কোথা থেকে আমার নাম্বার পেয়েছে আমি জানি না, আমারে বলতেছে ওর তো বিয়ে হয়ে গেছে। আমি কই কি বলেন আপনি, কি বলতেছেন এসব? বলে হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে, তুমি জানো না? মানে আমি তার কাছ থেকে শুনি যে সে দেশে আসছে এবং তার বিয়েও হয়ে গেছে। মানে কি বলবো, আমি শুনে ওর মা আমারে ফোন দিতেছে, আবার তখন আমি ধরছি, আমারে ধরে আমারে বলে কি তুই তো সারা এলাকায় ঘুরে বেড়াস ওর খবর নিতে, অথচ আমি ওই এলাকায় যাইও না, কারণ ওই এলাকায় গেলে আমার কষ্ট, আমি এই কষ্টগুলো তো সহ্য করতে পারি না। ওই ছেলে দেশে আসার আগে আমারে খালি বলতো তুমি আমাদের বাসায় আসো, বাসায় আসো। কয়েকবার আমার বাসায় নিছেও, জোর করে বাসায় নিচে আসো, বাসায় আসো। যেদিন ছেলে আসছে আমি তো আসলে আমি বুঝতে পারি নাই। সবাই আমরা কে জানো আমার একজন বলছে যে ও তো দেশে আসছে। আমি বলি কি আরে না, ও দেশে আসলে আমরা, ওর মা বলতো না। আমার তখনও তাদের প্রতি এতটা অন্ধবিশ্বাস যে তার মা আমারে বলবে। তো আমি বলতেছি কি যে আমি মানে এরকমই করে বলছি যে আপনার ছেলে আসতে তো জানাইলেন না। তা বলে আপনাদের যে ডিভোর্সটা মানে হলো তখন কি উনি কি আপনার সামনেই ছিল নাকি ওইটাও মোবাইলে? ওটা মোবাইলে হয়েছে এবং ওর বাবা আমারে বলে কি যে তোমার ওর সাথে এখন যদি ডিভোর্সের পেপার তৈরি করতে হয় তাহলে ডিভোর্সের পেপারটা এমনি তৈরি করতে হবে যে তুমি ওরে তালাক দিছো, যেহেতু ও বিদেশ রয়েছে ও তো আর ডিভোর্সের পেপার করতে পারবে না। তো আমি যখন সাইন করতে গেছি তখন আমি বলছি যে ডিভোর্স তো আমি ওরে দেই নাই, আমি তোরে ডিভোর্স দিতে চাই নাই, ডিভোর্স তো ও আমাকে দিছে। এটা 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 কেমন করে কি তোমার যে কাবিন নামার টাকাটা, যে দিনমোহরের টাকাটা, ওইটা কি পাইছো? ওইটা কি? হ্যাঁ ওটা দিছে 30,000। 30,000 না তো, তুমি না বললে যে হ্যাঁ 1 লাখ টাকা সে কাবিনের কাগজে লিখছিল 30,000। যখন দ্বিতীয়বার বিয়ে হয়েছে তখন সে 30,000 টাকা লিখছে এবং 1 লাখ টাকা পরে আমারে মানে ওইটা মেকআপ করে 30,000 টাকা আর খাওয়া দাওয়া বাবদ মানে 3 মাসের জন্য 20,000 করে ওইটা ধরে মানে 3 মাসের খাবার খরচ দিতে হয় তো খরচ দিতে হয়, ওইটা বাবদ সে আমার 1 লাখ টাকা টোটাল দিছে। এটা আমার তার কাছে প্রাপ্য ছিল, সেটা আমারে বুঝাই দিছে। খরচ তো ডিফারেন্ট, দেন মোহরের সাথে তো সম্পর্ক না, কিন্তু এটা সে যোগ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ আমার টাকা পয়সা শুনেন, আমি টাকা পয়সার কাছে চাইও না। মানুষ তো গরিব দুঃখীরও অনেক কিছু দেয় না, ওরে দানই করলাম। টাকা পয়সার দরকার ছিল আমার কাছ থেকে নিচে দানই নাই করলাম। আমার শুধু এইটুকুই জানার দরকার যে আমার এই 15টা বছর কেন নষ্ট করলো। এখন কি চাও আয়েশা? মানে পারলো কিভাবে যে দেশে আসতে না আসতে বিয়েও করে ফেললো? একটা মানুষ কয়টা ধাক্কা সহ্য করতে পারে? আমি তো একটা মানুষ, পাথরেও তো 5 বার ধাক্কা দিলে ভাঙা যায়। আমার তো উঠে দাঁড়ানোর কোনো পথই নেই, আমি যে উঠে দাঁড়াবো সোজা। প্রত্যেক দিন ভাবি যে হয়তো কালকে নতুন করে আমি জীবন নিয়ে বাঁচতে পারবো। তো পুরানো জিনিস, একটা জিনিস আছে না, মানুষের অনেক কিছু খাইতে মন চায় কিন্তু রুচিতে বাঁধে না। ও আমার জন্য এরকম হয়ে গেছে, এখন আমার খাইতে মন চায় কিন্তু রুচিতে হয় না। তাহলে ওর জন্যই বাকি জীবন পার করে দেবো ওকে ভাবতে ভাবতে, তাই তো? তা জানি না। এখন অপেক্ষা আছো ফিরে আসবে, তাই তো? ওর জন্য আর এখন আমি অপেক্ষা করি না। অপেক্ষা তো মানুষ তার জন্য করে যে যারা ভালোবাসে ফিরে আসবে। তোমার বাচ্চা কাছে কয়টা? আমার কোনো ছেলে নেই। আজ কতদিনের সম্পর্ক তোমাদের? 2007 সাল থেকে এই পর্যন্ত। বৈবাহিক সম্পর্ক? বৈবাহিক সম্পর্ক 2009 থেকে। কতদিন ছিল একই সংসারে? 9 থেকে এই পর্যন্ত, গত বছর পর্যন্ত।
এই 1-1.5 বছর অপেক্ষা করতেছো যে সে যদি ফিরে আসে, 2টা বছর 2.5 বছর হয়ে গেছে। তার মানে এখন অপেক্ষা আছে। আর অপেক্ষা আর কি থাকবে, এখন তো ডিভোর্সই হয়ে এখন গেছে। তো ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের আগে যোগাযোগ কিসের জন্য করা- অপেক্ষা করো তাহলে? আমি এখন কিছুরই অপেক্ষা করি না ভাইয়া, শুধু মানুষের বলতে চাই যে মানুষ যেন আমার মতো ভুল না করে। আমি যে ভুল করছি মানুষ যেন এই ভুল না করে। আমি যে ভুল করছি না কি করছি আমি নিজেও বুঝি না, জানেন কারণ কি? আমি যে ভুল করছি না কি করছি, একটা মানুষের ভালোবাসা কি পাপ? যদি আমি যে পাপ করে থাকি তাহলে পাপই করেছি। একজনের বিশ্বাস করে যদি পাপ হয় তাহলে সেই পাপ করেছে। সমস্ত ভুল, সমস্ত কিছু মিথ্যা কম বলেনি জীবনে, যে মিথ্যাগুলো সব ভুল মানে নিয়ে 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 তার সাথে চেষ্টা করছি সংসারটা টিকে। একটা সত্যি কথা বলবে, মানে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিবে। এই ছেলের সাথে বৈবাহিক সম্পর্ক করার জন্য ইসলাম ধর্মে ধর্মান্তরিত তুমি হয়েছিলে নাকি? প্রথম অবস্থায় সেরকমই ছিলাম ভাইয়া, এখন এখন সে অবস্থায় নাই। এখন আমি নিজে মানে একটা মাদ্রাসায় পড়ি। আমি এখন আসলে কি জানেন, ও আমাদের শরীয়ত বুঝাইতো না। এখন তো মনে করেন আমি মানে ইসলামী পরিপন্থী যেটা দাওরা হাদিস পড়ে, আমি এখন কুদুরিতে পড়ি, তা মাসলা মাসাল তো আমিও বুঝি। তো ও যেসব কথা বলছে, আমার যে শরীয়ত বুঝাইছে, সেই শরীয়ত অনুযায়ী যদি আসি, সত্যি কথা যেটা, সেই শরীয়ত যদি অনুযায়ী আসি, একটা অধর্মী একটা মেয়ের সাথে সম্পর্ক করা, সেটা যদি করে তাহলে তারে দেশান্তর করে দেওয়া উচিত ইসলাম শরীয়ত মতে। তাহলে তো তারে দেশান্তর করে দেওয়া উচিত। দ্বিতীয়, একটা মেয়ের সাথে সম্পর্ক রাখার পরে, একটা মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে যদি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করে, তার সাথে যদি ফিজিক্যাল রিলেশন থাকে, ওই মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশনও ছিল, আমি সেই ছবি দেখেও আমি চুপচাপ সহ্য করে গেছি, কারণ একটা কথার ভয়ে যে শুধু বলতে যাবে তালাক দিয়ে দেবে। সেই শরীয়ত সম্মত ভাবে যদি আসি, তাহলে ওরা কতল করা উচিত, ওরা মাইরা ফেলানো উচিত, ওরা হত্যা করা উচিত, কারণ ইসলাম শরীয়তে সেইটাই আছে। কেন এখন তোর বাবা মা সেই শরীয়ত মানে না? তো সেই শরীয়ত মানুক, শরীয়ত অনুযায়ী যদি আমার তালাকটা ওইভাবে হয়ে থাকে, তাহলে তো শরীয়ত অনুযায়ী এইটা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনকে এখন তুমি নিজে থেকে ভালোবাসো অনেক। আমার আমার সাথে যখন কথা বলতো না, আমি এত পরিমাণে রোজা রাখছি, নফল রোজা রাখছি, এত পরিমাণে নামাজ পড়ছি, আমি খালি আল্লাহরে বলতাম, আল্লাহ যদি এটার ভিতরে ভালাই থাকে তুমি এটা ঠিক করে। তো এখন বুঝি আল্লাহ তাআলা হয়তো ওটার ভিতরে আমার কোনো ভালাই রাখেনি, এর জন্য আমরা সরাই নিছি। হয়তো আমি ওর যোগ্য ছিলাম না, নয়তো ও আমার যোগ্য ছিল। যে কোনো কারণেই তুমি ধর্মান্তরিত হও না কেন, বাট এখন সত্যিকার অর্থেই ধর্মটাকে তুমি তোমার অন্তরের সাথে জড়িয়ে ফেলেছো। সেটাই তো বললাম যে ধর্ম কিছু না ভাইয়া, মানুষের লেবাসও কিছু না, মানুষের মনটাই আসল। কিন্তু তোমার বর্তমান অবস্থা আমি জানতে চাচ্ছি, যে কোনো একটা কারণবশত যেটা তুমি সততার সাথেই বললে যে হ্যাঁ ওর সাথে সম্পর্কের সময় ধর্মান্তরিত এই ব্যাপারটা তুমি করেছিলে, কিন্তু যত দিন গেছে তত তুমি ধর্মটাকে নিজে থেকে ব্যক্তিগতভাবে আত্মস্থ করেছো। এখন কি সত্যি তুমি এই ধর্মের প্রেমে পড়েছো? সত্যি কি ইসলাম ধর্মের ভালোবাসায় তুমি মুহ্যমান? ব্যাপারটা কি এমন? জি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে সত্যি তুমি এখন দিওয়ানা, এরকমই কি ব্যাপার? জি, আমি এটুকু জানি আল্লাহ মানুষের ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। ওর কথা বাদ দাও, আমি 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 বলতেছি যে বর্তমান তোমার রিলিজিয়াস যে স্ট্যাটাস সেটা বুঝবার চেষ্টা করছি। এখন আমি একটা মাদ্রাসায় আছি, ওইখানে মানে আলেমা হওয়ার জন্য পড়াশোনা করতেছি। ওইখানে থেকে ওই যা পারি। তুমি কি ব্যক্তিগতভাবে কনভিন্সড এই ধর্মের? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কনভিন্স ভাই। আমি অনেক মানে এইটার জন্য আমি অনেক আল্লাহর কাছে, হয়তো অন্য ধর্মে থাকলে যেহেতু অন্য মানুষ জান্নাতে না, আমি যায়। অন্য ধর্মের সাথে কম্পারিজন চাচ্ছি না, বাট তুমি এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছো ব্যক্তিগতভাবে কনভিন্সড? সেটাই বলতেছি, আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড। আমি হয়তো এখানটায় সুখী আছি, কিন্তু যে মানুষটা ওর প্রসঙ্গ শুনতে যাচ্ছি না আমি শুধুই জানতে চাচ্ছি যে হ্যাঁ, ধর্মে তুমি আছো আমি এখন আমি ভালো আছি, যতটুকু আছি, যেটা আছি, যে ধর্মের পর আছি, এটা আমি খুশি আছি। আপনার পরিবার থেকে কি এরকম কোনো প্রেসার আছে? না যে না, আমার পরিবার থেকে না, ধর্মান্তরিত আমার ফ্যামিলি থেকে আমার কোনো প্রেশারাইজ করে না। সত্য কথা যেটা, আমার বাবা মা অন্যরকম মানুষ, আমার বাবা মা পুরাই অন্যরকম মানুষ। আমার বাবা
আপনি এই ইসলাম ধর্মে আছেন, এই ধর্মে থাকার কি উনাদের পারমিশন আছে? হ্যাঁ, আমারে বলতেছে যে তুমি যদি চাও এখানে এভাবে থেকে আমাদের কাছে থাকতে পারো। মানে ইসলাম হ্যাঁ, ধর্মে এইসব থেকে ওরা- পারমিশন তো আর কেউ কাউকে এভাবে দেয় না, বাট তার সন্তানকে ভালোবেসে সব অবস্থাতেই তারা হয়তো মেনে নিচ্ছে। সে বলবে যে তারা এবং তাদের বংশ পরম্পরায় যে সন্তান ধর্মকে বিশ্বাস করে আসছে, যে তুমি ধর্মান্তরিত হয়ে ওখানে যাও, বাট এত বেশি ভালোবাসে তার সন্তানকে, তার নারী ছাড়া ধনকে, সবকিছুর ঊর্ধ্বে থেকে তার বর্তমান অবস্থাকে তারা মেনে নিচ্ছে। ইট ডাজন্ট মিন যে তারা তাদের অনুমতি আছে। সে হয়তো বলতে পারে অনুমতি আছে, বাট আমি কনভিন্সড এই জায়গাতে যে অনুমতি আছে। বাট যে কোনো পরিস্থিতিতে সে তার সন্তানের পাশে থাকতে চাচ্ছে, যে সন্তান একা না হয়ে যায়, কষ্ট না পায়, যেমনই থাকুক আমার সন্তানটা ভালো থাকুক। এটা হচ্ছে বাবা মার বেসুমার ভালোবাসা, যেখানে অন্য কিছুর সাথে এর কোনো কম্পারিজন চলে না। বাট আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম এটা উত্তর অলরেডি পেয়েছি আয়েশা। তুমি বলছিলে যে হ্যাঁ ঠিক, যে ওর সাথে সম্পর্কের কারণে আমি হয়তো সিদ্ধান্তটা এরকম নিয়েছিলাম ধর্মান্তরিত হওয়ার। তখন তুমি কনভিন্স না থাকলেও এখন যেভাবে তুমি বছরের পর বছর এই ধর্মটাকে নিজে থেকে আত্মস্থ করতেছো ধর্মান্তরিত হওয়ার পর থেকে, যেভাবে ধর্মটাকে তুমি এই এই সাধনার মধ্যে আছো, এখন তুমি মন থেকে ধর্মটাকে ভালোবাসো এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে নির্দেশিত পথ, সে পথ তুমি যখন অনুসরণ করছো, সেখানে তুমি কনভিন্সড যে এটাই হচ্ছে সত্যিকারের পথ। তোমার ভাবনাটা কি এখন এরকমই? জি। অর্থাৎ তুমি যখন কোনো যেমন কালেমা তাইয়্যিবার কথা যদি বলি, অথবা যদি তুমি সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একদম ভেতর থেকে সেই তাকতটা আসে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাক্ষী দিচ্ছি যে মাবুদ তোমার চাইতে অন্য কোনো উপাস্য নয়। ব্যাপারটা কি এরকম? জি, আমি এখন এই লাইনেই থাকি, মানে বেশিরভাগ সময়ই এর উপরেই থাকি। কোনোভাবেই কেউ তোমাকে প্ররোচিত করেনি, কেউ কোনোভাবে কেউ কিছু ইয়েও করেনি, বাট তুমি মন থেকে এটা করতেছো, রাইট? আসলে কি জানেন, আমার যে এক্স যে হাজবেন্ড ছিল উনি তো হাফেজ মৌলানা, তো আমাকে কোনোদিন একটা সূরাও শিখায় নাই। যতটুকু শেখা আমার নিজের গর্জে শেখা, আর আমার শাশুড়ি আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, ওইখান থেকে শেখা। যাক, আল্লাহর রহমতে এখন আমি ভালোই পারি, অনেক কিছুই পারি। দেখুন, মুসলিম অধ্যুষিত এমন একটি দেশের ক্ষেত্রে, স্পেশালি যারা আমরা প্রোগ্রামের মধ্যে এখন কানেক্টেড আছি, এটা আমাদের জন্য কতটুকু ভালো লাগার যে একজন, আমরা বিশ্বাস করি যে ইসলাম ধর্ম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং সত্যিকারের ধর্ম ব্যবস্থা, যেখানে একটা মানুষ তার সত্যিকারের জীবনটাকে খুঁজে পেতে পারে সার্থকভাবে, এবং ইহকাল এমনভাবে অবশ্য পালনীয় কর্তব্যের ভেতর দিয়ে স্পেশালি ইসলামের আহকামগুলো আছে, মূল স্তম্ভগুলোকে যদি আমরা সেভাবে মেনটেন করতে পারি, পরকাল আমাদের সেইভাবে কর্ম এবং দারুণ ভালো লাগায় উদ্ভাসিত হবে। কিন্তু এগুলো তো বলেই খালাস আমরা। কিন্তু আমি এহতেশাম, আমার বাবার নাম ছিল মোহাম্মদ ইসরাউল হক এবং আমার দাদার নাম হচ্ছে হাজী রহিম বাক্স। সো আমি যদি তা না হতো, আমার বাবার নাম যদি সতীশ চন্দ্র পাল হতো এবং দাদার নাম যদি মহিচন্দ্র পাল হতো, তাহলে কি আমার নাম কি হতো? আমি কি আদৌ এই ধর্মের মধ্যে থাকতাম, নাকি আমিও এরকম ভাবে সনাতন ধর্মের মধ্যেই বাকি জীবন পার করে দিতাম? বাহাদুরি এখানে যে একজন মানুষ সামহাও কনভার্ট হয়েছে এবং সে এই ধর্মটাকে আত্মস্থ করতেছে এবং এই ধর্মটাকে তার ভালো লাগার ধর্ম হিসেবে পালন করতেছে। আমার চাইতে বা আমাদের মতো বহু 10 জনের চাইতে তার ধর্ম পালনের এই জায়গাটা অন্যরকম, অনন্য, সাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটার জন্য উত্তম যা যা তার জন্য নির্ধারণ করে রাখবেন পরকালে, সেটা তো অবশ্যই আমরা অনুমান করতে পারি। কিন্তু এই মুসলিম অধ্যুষিত এলাকায়, স্পেশালি যেখানে বেশিরভাগ মানুষই মুসলিম, সেখানে এইরকম এক্সাম্পল যদি তৈরি হয়, যেখানে একটা মানুষকে তার ধর্মীয় লেবাস ব্যবহার করে, স্পেশালি তার চেহারা আমি দেখতেছিলাম। আমি আজকের প্রোগ্রাম না, বহু বছর বহু প্রোগ্রামে যারা ধর্মীয় ভাবে আল্লাহর স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলেন, সেই মানুষগুলোকে দেখে আমি অনেক শ্রদ্ধায়, অনেক সম্মানে তাদের পা পর্যন্ত পৌঁছে যায়। যে আমি এহতেশাম যখন মাস্তি করার জন্য বা একটু ফাঙ্কি লুকের জন্য এ ধরনের পোশাক আশাক পরার ব্যবহার করি, তখন এই মানুষগুলো ইয়াং বয়সে তাদের এই ধরনের পোশাক স্যাক্রিফাইস করে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাজি খুশি থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার জন্য তারা নিজেদেরকে সেইভাবে সেই পথে নির্ধারণ করেন। এবং এই ছেলেটি পোশাকও আশাকে এবং পোশাক স্পেশালি তার
মুখের যে অবয়ব, দাড়ি সবকিছু মিলিয়ে সেই জিনিসটা দেখতেছি। এবং এই মানুষগুলোকে দেখলে যে আমার যে পরিমাণ শ্রদ্ধাবোধ তৈরি হয়, আপনারা বহু প্রোগ্রামে দেখেছেন যে আমি 5-6 সালাম পর্যন্ত করেছি, যদি আমার অর্ধেক বয়সে, তারপরেও। আর আজ ঘেন্নায় এই ছেলেটার দিকে তাকাচ্ছি। এখন পর্যন্ত আপনাদের দিকে ক্যামেরাটা শুধু ঘোরাতে পারিনি, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এত খারাপ চেহারা আমি বহুকাল দেখিনি। আমার আফসোস এখানে, যে মানুষটাকে তুমি প্ল্যাটফর্ম না দিতে পারবে, যে মানুষটাকে কোনো ডেস্টিনি না দিতে পারবে, কেন তুমি সে প্ল্যাটফর্মে তাকে সওয়ারি করলে? কি অবস্থাটা করে দিয়েছে মেয়েটির! কোনোভাবে এই মেয়েটিকে তুমি ডিজার্ভ করতে পারো না। লুক ওয়াইজ আমি কোনোভাবে ক্যালকুলেশন করতে চাচ্ছি না তোমার অবস্থা। তুমি যে ধরনের নোংরা প্রকৃতির মানুষ, যেমনটা শুনেছি তার কাছ থেকে, এটাকে যদি সত্যি ধরে নিই, যেহেতু তোমাকে এখন আমরা ফোনে পাইনি বা তুমি কমিউনিকেট করনি, ভবিষ্যতে তোমার কথা যদি শুনতে পাই তখন হয়তো আমরা এটা জাজ করার সুযোগ পাবো। কিন্তু যে অবস্থাতে তাকে নিয়ে এসে ফেলেছো, একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই মেয়েটি এখান থেকে ফিরে আসার চেষ্টা করেছিল। শুভ্র মনে হয় ছেলেটির নাম, যার কথা বলছিল, বিমান বাহিনীতে জব করে, পারিবারিকভাবে সেখানে বৈবাহিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল, সবকিছু ঠিকঠাক ছিল। সেখান থেকে তুমি নাটক করে, সিনেমা করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে, ট্র্যাপ করে বিভিন্নভাবে এই মেয়েটিকে তুমি আবার তার কাছে ফিরিয়ে নিয়ে এসেছো। তার মানে কোনোভাবেই তুমি তাকে তোমার বলয় থেকে তাকে বের হতে দাওনি। তাকে দিয়ে তার পারপাস, তোমার পারপাস সার্ভ করেছো। যখন তোমার মোবাইলের প্রয়োজন ছিল, 1-2 না 12 না, কিন্তু 8 বারের উপরে তুমি বিভিন্ন বাহানায় মোবাইল কালেক্ট করেছো, বিভিন্ন রকমের নাটক করেছো। সত্যজিৎ নামে একজন কমেন্ট করেছে। সত্যজিৎ, সত্যজিৎ লিখেছে, এখন যদি কোন হিন্দু ধর্মের ছেলে বিয়ের প্রস্তাব দেয় কি বলবে একটু শুনবেন গুরু প্লিজ। হিন্দু ধর্মের ছেলে কোনো যদি বিয়ের প্রস্তাব দেয়, হ্যাঁ। ওকে, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমার কাছে একই রকম, যে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি সঠিক কি বেঠিক জানি না, আমার কাছে মনে হয় যে বিয়ে এমন একটা ইনস্টিটিউশনাল রিলেশনশিপ যেখানে শুধু ছেলে আর মেয়ের ব্যাপার না, যেখানে দুইটা পরিবার এবং তাদের যে পরম্পরা, তাদের একটা মেলবন্ধনের ব্যাপার। আইদার এই সম্পর্কটা দীর্ঘ নিঃশ্বাসে ভরপুর হয়, যেমনটা হয়েছে, অভিশপ্ত হয়ে যায় তার পুরো জেনারেশন। তাই আমার কাছে মনে হয় যে এই সম্পর্কগুলো কখনোই, সত্য যে তোমাকে মেনশন করেই বলতেছি, যে নিজে নিজে সিদ্ধান্ত নেয়, নিজে নিজে অফার করা এবং সেটাকে অ্যাকনলেজ করা, আমি কোনোভাবেই পক্ষপাতী না। অফকোর্স আমি পক্ষপাতী সেইটার যেখানে এমন একটি সম্পর্কের হাত ধরেই যাক তারা। আমি বলতেছি না আইদার হি অর শি ইজ মুসলিম অর সনাতন, বাট আমি বলতেছি এমন একটা বৈবাহিক সম্পর্ক তখনই হোক যখন তারা সবাই পরস্পর একসাথে হয়ে অ্যাকনলেজ করে। কারণ পারিবারিক সম্পর্কটা একটা ইনস্টিটিউশনাল সম্পর্ক, সেটা দুইজনের মধ্যে কখনোই কেন্দ্রীভূত থাকে না। এটা পরিবার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, স্পেশালি তার বাবা মা, ভাই বোন, তার সমাজ, তার এবং সেই সাথে তার যে বংশ পরম্পরা, সেগুলোর সাথে দারুণভাবে রিলেট করে। আইদার তাদের ঔরসে জন্ম নেওয়া সন্তানগুলো অভিশপ্ত হয়ে যায়, দিনের পর দিন বহু দীর্ঘ নিঃশ্বাস, বহু কষ্টের কারণ হয়। সো বৈবাহিক সম্পর্ক কোনোভাবেই বহু মানুষের কষ্টের কারণ হতে পারে না। আর বহু মানুষের কষ্টের কারণ যদি হয়, সেই বৈবাহিক সম্পর্ক কোনোভাবে ভালোভাবে ফাংশন করতে পারে না। তাই প্রস্তাবের কথা তুমি বলছিলে, আমি বলি হিন্দু মুসলিমকে বলছে নাকি মুসলিম হিন্দুকে বলছে, তার চাইতে জরুরি যে সবাই কি একসাথে আছে, এক সুরে আছে, একজোট হয়ে সিদ্ধান্তটা নিচ্ছে, শুধুই তোমার এবং তার ব্যাপার এখানে না। ছোট্ট একটা কমেন্ট, আমাদের অনেক লিসেনার্স এবং ভিউয়ার্স যারা পরে জয়েন করেছেন, অনেকে বুঝতে পারছেন না, অনেকে ভাবছেন যে যার সাথে ওনার ডিভোর্স হয়েছে তিনি হয়তোবা বিমান বাহিনীর কেউ। নো নো, ওর আর কোনো বিয়ে করেনি, ওই ছেলের অপেক্ষাতেই জীবন পার বিমান করতেছে। বাহিনীর একজন প্রস্তাব দিয়েছিল, একজন ছেলে যে যার নাম শুভ্র, তার পারিবারিকভাবে প্রস্তাবটা আসছিল এবং পরিবারটাকে কনভিন্স করার চেষ্টা করেছে, মা ইনাফ ইজ এনাফ, এই ছেলেটা তুহিন নামে যে ছেলের বর্ণনা সে দিচ্ছে, এই ছেলেটা তো তোমার জন্য সঠিক না, সো তুমি এখান থেকে ফিরে আসো। তখন তুহিনের সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়ার আগে সে চেষ্টা করেছিল ওখান থেকে ফিরে আসার, সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু ছেলেটা ফিরে আসতে দেয়নি। ইমোশনাল ট্র্যাপ করে, বিভিন্ন রকমের নাটক সিনেমা করে, স্পেশালি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে জান দিব এরকম একটা গল্প করে। কিন্তু এই মেয়েটিকে যেহেতু ইমোশনালি বারবারই ট্র্যাপ করে ফেলে, তখন মেয়েটি আবার কনভিন্স হয়ে পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছেলেটির হাত ধরে এবং সেই সাথে ছেলেটির কাছে এতদিন পর্যন্ত আসে। সেই মেয়েটিকে এই অবস্থায় ফেলে দিয়ে ছেলেটি অন্য জায়গায় সম্পর্ক করে। সেই সম্পর্কে সেপারেটেড হওয়ার পর আবার সৌদি আরব চলে যায়, আবার ফিরে এসে আরেকটি মেয়ের সাথে সম্পর্ক করে এবং দিনের পর দিন তার অপেক্ষাতে তার জীবন শেষ হয়ে যাওয়ার উপক্রম। সেটাই বলতেছিলাম যে যেই সম্পর্কটাকে তুমি কোনো ডেস্টিনি বা কোনো গন্তব্য দিতে পারবে না, সেই প্ল্যাটফর্মের প্যাসেঞ্জার কোনো ট্রেডে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে করা উচিত না। কারণ সে তো চেষ্টা করেছিল ওই জায়গা থেকে বের হওয়ার, তার পরিবার চেষ্টা করেছিল, তাও তুমি করনি।
তুমি যত ধর্ম পালন করো না কেন, আমি তো দুনিয়ার পাপিতাপি বান্দা, আমি এতটুকু খুব হলপ করেই বলে দিতে পারি, যত ধর্ম করো না কেন, যত ভাবেই তুমি সাদকা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, তার রাসূলের প্রেমে যেভাবেই তুমি দেয়ানা হও না কেন, আল্লাহর কসম তোমার মতো অভিশপ্ত মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে তুমি যদি কারো দীর্ঘ নিঃশ্বাস এবং কষ্টের কারণ হয়ে থাকো, সে যদি ভেতর থেকে তোমাকে মন থেকে যদি ক্ষমা করতে না পারে এবং সে যদি তোমার কষ্টের জন্য দিনের পর দিন পুড়তে থাকে, আমি আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করব না। এই দীর্ঘ নিঃশ্বাস পুঁজি করে কেউ সুখী হতে পারে না, ইহকালেও সুখী হওয়ার কথা না। অবশ্যই ইহকালেই দেখতে পাবো যে এমন একটি ঘটনার ভেতর দিয়ে মানুষটি যাচ্ছে যেটি সে ডিজার্ভ করে, আর পরকাল তার জন্য যে খুব বাজে কিছু অপেক্ষা করতেছে এটা বুঝবার জন্য বড় বেশি আত্মিক, বড় বেশি গুণী আর অনেক সুফিয়ানা পুরুষ বা মহিলা হতে হয় না। এবং আমি কেন জানি মন চাচ্ছে যে এর কথাগুলো যদি সব সত্যি সত্যি হয়ে থাকে, আপনি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে দেখতে কোনোদিন যদি দেখতে পেতাম যে বড় খারাপ আছিস তুই ভাই, তোর হাত আসলে হঠাৎ করে একটা স্ট্রোক করছিস, হাত অবশ হয়ে গেছে, দু চোখে দেখতে পারতেছিস না, তুই ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বাড়ি খাচ্ছিস, কেন গুরু, জানি আমাদের- দারুণ একটা শান্তি পাইতাম। আমাদের এই এপিসোডটা যেন আরো অনেকের ওয়ালে টাইম লাইনে ছড়িয়ে যায়, এই জন্য অনুরোধ করব যে প্লিজ আমাদের আজকের এক্সক্লুসিভ এপিসোডটি আপনাদের ওয়ালে শেয়ার করুন। এমন গল্প আসলে খুব একটা আসে না আজকে, যে ধরনের গল্প আমরা পেয়েছি। এবং এই জীবনের এই যে এতগুলি বাঁক যেভাবে কাটিয়েছে মেয়েটি, যারা শুরু থেকে শুনছি তারা তো জানি, নিশ্চয়ই আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা শেয়ার করবেন আপনাদের ওয়ালে, বেশি বেশি শেয়ার করুন আমাদের আজকের এই ভিডিওটি। আমি অসম্ভব ধরনের আস্তিক একজন মানুষ আয়েশা, আর নামটাও কত সুন্দর তোমার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার কথা বললেই অসম্ভব শ্রদ্ধায় দারুণ এক ভালো লাগে, মন ভরে যায়। আয়েশা, এই বাংলাদেশে থেকে, মুসলিম অধ্যুষিত এই দেশে থেকে তোমাকে শ্রদ্ধা জানানোর মতো কোন রকমের ক্ষমতা বা অধিকার বা কোন রকমের কোন প্রেক্ষিত আমাদের জানা নাই। বাট বিশ্বাস করো বোন আমার, আমি বারবার অনুরোধ, আমি তোমাকে কথা প্রসঙ্গে বলছিলাম যে আমার দাদার নাম যদি মহিপাল হতো, বাবার নাম যদি সতীশপাল হতো, আমি যদি কৌশিক হয়ে দুনিয়াতে আসতাম, আমি এই ধর্মের প্রেমে পাগল হয়ে কনভার্ট হয়ে এতেশাম হইতাম কিনা আমি জানি না। বাট তোমাকে জিজ্ঞেস করলাম, তখন তুমি বললে যে না, আমার পূর্বতন ধর্মের কোনো কিছু এক্সিস্টেন্স নাই, কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, মন থেকে আমি আল্লাহ রাসূলের প্রেমে পড়েছি। আল্লাহ যেন তোমাকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন অবশ্যই পরকালে তোমার জন্য উত্তম একটা প্রতিদান দিবেন, দ্যাটস ফর শিওর। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পৃথিবীতে দেখিয়ে দেন যে তুমি অনেক ভালো আছো। আয়েশা, আমি আমার বন্ধুদেরকে সাথে নিয়ে, যারা স্টুডিওতে কানেক্টেড আছে আমার স্ট্রিমিং এর সাথে, তাদেরকে সাথে নিয়ে তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি। আমি বাইরে এক ফাঁকে গেছিলাম যখন, তখন দারুণ একটা চাঁদ দেখতেছিলাম। চাঁদটা একটু আধো, বাট তারপরও খুব পরিপূর্ণ দেখা চলে 15 তলা ছাদ থেকে। তখন কেন জানি তোমার কথা মনে পড়তেছিল বোন আমার। আমার মনে হচ্ছিল যে ওই খুব চমৎকার গানের কয়েকটা লাইন, ও চাঁদ সামলে রাখো জ্যোৎস্নাকে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। আমার মনে হচ্ছিল যেমন প্রেমময় কোনো মানুষ তোমার জীবনে আসুক, সত্যিকার এরকম ভণ্ড বাটপার টাইপ না। আমি চাই আসুক। জীবনের সুখ যে কত মারাত্মক হতে পারে, ভালোবাসার মহব্বতের ইশকের সম্পর্ক যে কত পবিত্র হতে পারে, এই কোন চিটার ভণ্ডর হাত ধরে না, সত্যিকার একজন মানুষের হাত ধরে। এবং তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চিন্তা করেন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন মাজিদের থ্রু দিয়ে তিনি জানিয়েছেন। আমাদের এই কোরআন মাজিদ কত বেশি ডেমোক্রেটিক। তিনি বলেছেন যে তোমরা পরস্পরকে ভালোবাসো, সামান্য কাজের জন্য তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে ধন্যবাদ জানাও। তোমরা যখন পরস্পরের হস্ত ধারণ করো, আবেগে ভালোবেসে পরস্পরের কপালে চুম্বন দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। আবার আরেক জায়গাতে তিনি বলছেন যে তোমার স্বামী যদি জালিম হয়, তোমার স্বামী যদি নপুংসক হয়, অত্যাচারী হয়, যেভাবে তোমরা ভালোবেসে এক হয়েছো সেভাবেই তোমরা ভালোবেসে আলাদা হতে পারো। সমস্ত রকমের ডেমোক্রেটিক চিন্তাভাবনা রিফ্লেকশন এই কোরআন মাজিদে আছে, যে কারণে এটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কথা বলা হয়। আমি দোয়া করতেছি যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা আছেন আমাদের স্টুডিওতে, স্পেশালি আমরা যারা উপস্থিত এবং পর্দার ওই পারে যারা আমাদেরকে প্রোগ্রাম দেখতেছেন এবং শুনছেন, সবাইকে সাথে নিয়ে, মাহবুব তুমি বলেছো যে 10 যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক্সিস্ট করি, তাই যদি হয়ে থাকে মাহবুব, যেই বাটপারি করুক, যেই ফ্রডগিরি করুক, একটা মেয়ে একদম মরিচিকার পেছনে দৌড়াতে দৌড়াতে
এমনই হয়ে গেছে যে এখন মরিচিকা হয়তো মরিচিকার বাইরে চলে গেছে, কিন্তু এটা তো সত্যি, যেটা আমাকে সে কিছুক্ষণ আগে প্রশ্নের উত্তরে জানিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এবং তোমার পিয়ারে হাবিবের প্রেমে সে পাগল, এখন সে তোমাকে ভালোবাসে, এই জীবনটাকে সে আত্মস্থ করেছে মন থেকে প্রাণ থেকে। বাবু তুমি সেই জীবনটা তাকে দাও, যেমন সে জীবন ডিজার্ভ করে এই পৃথিবীতে। এমন একজন দারুণ ভালো মানুষের সাথে তার সম্পর্ক হোক, যেমন সম্পর্কের কথা তুমি বলেছো, যেমন জীবনের দিক নির্দেশনা তুমি দিয়েছো কোরআন মাজিদ এবং হাদিসে আসছে বিভিন্ন সময়, এরকম একটা দারুণ সম্পর্কের ভিতর দিয়ে তারা যাক, তাদের ঔরসে তাদের সন্তান জন্ম হোক, অনেক সুখে থাকুক মনটা আমার, অনেক সুখে থাকুক। কারণ আমি যদি পারতাম কোন সোনার কাঠি বা জাদুর কাঠি স্পর্শে তার জীবনটাকে চেঞ্জ করে দিতে, আমি হয়তো সেটাই করতাম, বাট আমাদের তো সেই ক্ষমতা নাই, অনেক লিমিটেড আমরা। বাট প্রার্থনা করি যে মেয়েটি সুখে থাকুক, মেয়েটি অনেক ভালো থাকুক, কারণ অসম্ভব কষ্ট সে পেয়েছে তারই দোষের জন্য। যে সময় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তার পক্ষ থেকে সেগুলো কোনোভাবে উচিত হয়নি, কারণ 2 নম্বর চিটার পাটপার আর ফাটকাবাজ ভরে ফেলেছে এই দেশটারে। স্পেশালি আজকে অসম্ভব রকমের ঘৃণা নিয়ে যে মানুষগুলোকে আমি দারুণ শ্রদ্ধা জানিয়েছি এই প্ল্যাটফর্ম থেকে, পা ছুঁয়ে পর্যন্ত সালাম করেছি এই লেবাসের জন্য, সেই লেবাসকে পুঁজি করে যে নোংরারা, এই লেবাসকে পুঁজি করে যারা নোংরামি করে, এদের চাইতে খারাপ পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমার জানা নাই। ওকে না, প্রডিউসার বলতেছে যে ইটস অলরেডি বিন শেয়ার 1000, তোমাদের কাছে তো কিছুই লুকায় না, সেই কারণে বলা আরো শেয়ার প্রোগ্রামের স্বার্থে আর না, শেয়ার এই জায়গাটা, এই মেসেজগুলো, এই কষ্টগুলো, এই পেইনগুলো, এই দীর্ঘ নিঃশ্বাসগুলো বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা আপনি 95% বা 97% লোকজন যারা শুনতেছে সবাই মুসলিম, এটা লজ্জার না আমাদের জন্য যে আমাদের মধ্যে থেকে কোনো একটা বাটপার চু, যার নাম সে উচ্চারণ করেছে, এই চু কি করেছে, ধর্মটাকে পুঁজি করেছে। সে যেহেতু ধর্মকর্ম জানে, কোরআন মাজিদ মুখস্থ, তার অনেক সূরা অনেক ইসের রেফারেন্স দিয়েছে, সামহাও তাকে কনভিন্স করেছে যে ও যা বলছে সব সত্যি। এভাবে কনভিন্স করে একে দিনের পর দিন ডিপ্রাইভ করেছে, আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করেছে, আবার ডিপ্রাইভ করে সেপারেটেড হয়েছে, আবার আরেকজনের সাথে সম্পর্ক করেছে, একটা অন্য ধর্মের মেয়েকে ধর্মান্তরিত করে এই ধর্মে নিয়ে এসেছে, নিয়ে এসে অনেক পথ পাড়ি দেওয়ার পর তাকে মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে। আর এরই মাঝে তার তখন প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টাকা। কিভাবে এই মেয়েটি পেকুবের মতো তার পরিবার, এমন কিন্তু সক্ষমতা নাই সে পরিবারের তার বাবাকে মাকে, মানে একরকম অপদস্থই বলবো, কারণ তাদেরও টাকা পয়সা নিয়ে সেই বাটপাটটার হাতে দিয়েছে। এই বাটপাট তো বাটপারি কাজ করে চলে গেছে, এর জন্য দোয়া, অসম্ভব দোয়া, যেন এর খারাপ কিছু দুনিয়াতে দেখে যেতে হয় আমাদেরকে। আর আমি সবার উদ্দেশ্যে বলা যে কেন অবশ্যই এই গল্পটা সবার কাছে পৌঁছানো উচিত, এই কারণে পৌঁছানো উচিত, এটা আমাদের জন্য লজ্জার না যে আমাদেরই মাঝের একজন, যে আমাদের সবচাইতে প্রাণের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল, সেই লেবাসটাকে পুঁজি করে অন্য ধর্মের একজন মানুষকে সে কনভিন্স করে তাকে এভাবে অপদস্থ করে ছেড়ে গেছে মাঝপথে। সেটা কি আমাদের জন্য, অনেকের জন্য লজ্জার না? ধর্ম কি তার বাপের সম্পত্তি? ধর্ম কি তার বাবার সম্পত্তি? এই বোধ থেকে আমার ভেতরে ছটফটানিটা অনেক বেশি, যে ছটফটানি সবারই থাকা উচিত বলে আমার মনে হয়। কিভাবে বাকি জীবন চিন্তা করতেছো আয়েশা? আমি চাই, তোমার পক্ষে কি আদৌ সম্ভব এই ছেলের বলয় থেকে বের হয়ে আসা? নাকি কাল এসে যদি বলে যে না সব ঠিকঠাক, আবার শুরু করবো, তুমি আবার হাঁটবে, সম্ভব এর বলয় থেকে বের হয়ে আসা? বললাম না যে মানুষের রুচিতে অনেক কিছু, মানে খাইতে অনেক কিছু মন চায়, কিন্তু রুচিতে বাদে। এত কঠিন করে বলো না, সম্ভব নাকি আবার ফিরে আসলে তুমি? আমি আর পারবো না, মানে এখন তো এই মুহূর্তে সম্ভব না। তো বাবা মার সাথে তোমার ফ্রিকোয়েন্টলি যোগাযোগ হয়? হ্যাঁ, যোগাযোগ হয়, প্রতিনিয়ত গিয়ে থাকো তাদের কাছে? না, থাকা এখন পর্যন্ত হয় নাই, যোগাযোগ হইতেছে। আসলে আমার তোমার ক্যারিয়ারটা কিভাবে তৈরি করবে? ওই যেহেতু তুমি যেভাবে পড়ালেখা করতেছো, কারণ আমার না, তুমি সব ঠিক আছে, আমার বিশ্বাস তোমার জীবন আবার সুরে বাঁশি বাজবে, আবার দারুণ একজন মানুষ তোমার জীবনে আসবে। আমার এখন কাউকে বিশ্বাসই আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করতেছি এমন কিছু হোক। বাট যা অন্যায় করেছে তোমার বাবা এবং মায়ের সাথে এবং তোমার পরিবারের সাথে, এর কোনো ক্ষমা নাই বাচ্চা।
কোনো সেটা ক্ষমা আমি নাই। জানি ভাইয়া, তারপরেও এখন এই জিনিসটা তুমি আমার- কিভাবে ফিরিয়ে দিবে তাদেরকে? সম্মান তার ফিরাতে পারবো না, যেহেতু তোমার টাকা সেবা, পয়সা- তোমার যত্ন, তোমার ভালোবাসার কোনোভাবে যেন মানে কমতি তো নাই। যা তুমি তাদের কাছ থেকে কেড়ে নিয়েছো তার 10 গুণ তাদেরকে ফিরিয়ে দিও, ইনশাল্লাহ। সেই দোয়াই করি। আর ধর্মের দারুণ এক মানে কি বলবো, সার্থক প্রেজেন্টেশন সামনে থেকে দেখলাম। আর নিজেকে অনেক ছোট ভাবতেছি, বয়স পড়ন্ত বেলায়, তারপরও হুঁশের নাড়ি ঠিক হলো না, এখনো শুধরালাম না। আমি এতই ফটকা, আমি এতই ছোট টাইপের। আমি আমার মনে হয় অর্ধেক বয়সের মেয়েটি কিভাবে অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কত যত্ন করে তার ভেতরে জায়গা করে দিয়েছে। ও যদি 100-তে 99 হয়, আমি তো 50ও না। চেষ্টা থাকবে যে শিক্ষা আমি এতে সামনে নিলাম আজকে, ওখান থেকে যদি কিছুটা পরিবর্তন আসে। তবে হ্যাঁ, এটা ঠিক যে কথাটা বারবার আয়েশা বলছিল, যে ধর্মের আহকামগুলো মেনটেন করতে গিয়ে কোনো তো কোথাও হয়তো কোনোটা বিচ্যুতি ঘটে। আমি মনে হয় না যে জ্ঞানত কখনো রোজা ছেড়েছি। আর্লি এজ থেকে যখন রোজার কম্পিটিশন করে রোজা থাকতাম, তখনও মনে হতো না যে আল্লাহকে খুশি করার জন্য, কারণ ওই জ্ঞানই হয়নি। আমার ছোটটা ছিল একটু ফটকা টাইপ, ওরে দিয়ে আমি গা স্পঞ্জ করাতাম, কুলি করাইতাম, করে আমি একটু করে কুলি ফেলতাম আর একটু পানি হালকা রেখে একটু গুলে নিতাম। বাট ওটা কম্পিটিশনে জিততে হবে যে আমি রোজাতে আগায় গেলাম পাশের বাড়ির ওই অমুকের ছেলের চাইতে। ওই সময় থেকে আজ অবধি কখনো রোজা ছেড়ে যায়নি। নামাজটা হয় না ওইভাবে, অন্যায় করা উচিত। অনেক বড় শিক্ষা নিলাম এই মেয়েটির কাছ থেকে, এবং আমার চেষ্টা থাকবে। তবে এই মেয়েটির এই কথাটা ঠিক যে আমরা সমুদ্র সমান ভালোবাসার সামনে থাকলেও আমরা থামতে জানি, কারণ মনে হয় যে উপর থেকে কেউ আমাকে দেখতেছে, যেখানে আমাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, সে দেখুক আর না দেখুক, আয়নার সামনে দাঁড়ালাম, এতে সামনে আমাকে দেখে যেন লজ্জা না লাগে, যে এতে সামনে তুই এত নোংরা, ওই মেয়েটার সুযোগ নিলি, ওই নোংরামিটা করলি, কেমনে তুই তোর বইয়ের সাথে চোখ চোখ মেলাবি, কেমনে তুই তোর সন্তানরে ভালোবেসে বলবি জান বুকে আয়, তোর কপালে একটা চুমু দি। আমি যখন এরকম ভাবতেছি, তখন অনেকেই কিন্তু কারো দুধে ধোয়া তুলসী পাতায় পবিত্র হয়ে আবার কিন্তু ভালোবেসে তার বউকে বা সন্তানকে বুকে জড়িয়ে ধরতেছে। ওই দুবিধাটা নিয়ে আমি অবাক হই, কেমনে পারে তারা। আয়েশা, তোমার এই কথা কিন্তু সঠিক। আমরা পুরোপুরি লেবাস না ধরতে পারলেও ধর্মীয় হাকামগুলো যতটুকু পারতেছি পুরোপুরি না ধরলেও মানুষ হিসেবে কিন্তু ওই জায়গাগুলোতে বিচ্যুতি হতে অসম্ভব ভয় লাগে। একজনকে নাম্বার দিয়েছিলাম, যোগাযোগ হয় কিনা। হ্যাঁ, কার কথা বলছে? বনির কথা যদি বলা হয়, যোগাযোগ হয় আমার সাথে। আমাদের এখানে তো কয়েকজন অতিথি ছিল, আমি অনেকে নাম্বার নাম্বার দেয়া দিয়েছি। ওকে, এটা যোগাযোগ হয় যার কথা বলা হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট। বাট আমি তোমার ভবিষ্যৎ প্ল্যানিং সম্বন্ধে যদি একটু শুনতে চাই, যে কিভাবে জীবনটাকে দেখতেছো অ্যাপার্ট ফ্রম ইওর রিলিজিয়ন বা এইসব বাদ দিয়ে। বৈবাহিক সম্পর্কের জন্য রিজিড হয়েও না, আমার না কাছে না, মনে হচ্ছে আমার এখন বিয়ে করার কোনো আছে চিন্তা ইচ্ছা নাই, ভাবনা বাট রিজিড হয়ে না। তোমার ভাইয়ের সঙ্গে আমি চেয়ে রাখলাম, মনটা শুধু খোলা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, আমি প্রতিদানটা চেয়ে নিচ্ছি মাবুদের কাছে, বহু মানুষকে সাথে নিয়ে, যে মাবুদ যেন এমন কোন একজন মানুষ তোমার জীবনে আসুক, সত্যিকারের যেমন জীবন, যেমন ভালোবাসার মানুষ তুমি ডিজার্ভ করো। ভবিষ্যৎ জীবনটাকে কিভাবে দেখতেছো, কি করতে চাও তুমি ভবিষ্যতে? আমি এখন একটু দেখি কোথাও যদি কোনো জব পাই, পর্দার ভিতরে থেকে করার চেষ্টা করব। বাবা মারে দেখার চেষ্টা করতেছি। একটা ফোন না তো, 2-3টা ফোন রাখ। কয়টা বাজে? আচ্ছা, আমরা এই ফাঁকে মানে হয় কি যে একতরফা হয়ে গেছে আজকের ব্যাপারটা। মেয়েটির ধর্মের প্রতি মহব্বত, মেয়েটির কষ্ট, সবকিছু তো শুনলাম। ওই ছেলের সম্বন্ধে আর বলার কোনো আগ্রহ আমার নাই। ইজ এ ডিফারেন্ট কেস, গন কেস, ওর সম্বন্ধে আমি বলতেও চাই না। বাট তারপরেও এই মেয়েটির পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে কোনোভাবে যদি পাশে দাঁড়ানো, হেল্প না, মানে ও ভালো থাকুক, এরকম কিছু যদি ঘটে যায়। তুমি কি আমাদের সাথে পেজে আছো ঢাকা এফএফ?
না পেজে নাই। ঢাকা ফিল্মের এই পেজে লাইক দিয়ে তুমি কানেক্ট থাকো, এই কমেন্টস গুলো সবই দেখতে পাবে তুমি। জি তুমি নিজ দায়িত্বে যদি মনে হয় কারোর সাথে যোগাযোগ করার, স্পেশালি জব রিলেটেড ব্যাপার তুমি বলতেছিলে, যদি মনে হয়, তবে এটা কিন্তু নিজ দায়িত্বে, আমাদের কোনো রিকমেন্ডেশন না। ওকে, ভবিষ্যতে ফলো আপ প্রোগ্রাম মাঝে সাঝে আমরা করি, যদি কোনোদিন দেখি যে মেয়েটি যেভাবে বলছিল যে পদ্মার মধ্যে থেকে যদি আমি কোনো কাজের মধ্যে ঢুকতে পারি ভালো হয়, এটা আমাদের কাছে চায়ও নি সে। যদি সবকিছু মিলিয়ে ভালো থাকে, আমরা মনে হয় একটু দায় থেকে মুক্তি পাবো। কারণ আমি না, আপনি না, আমাদের কেউ একজন বাটপারি করে ওকে এমন একটা জায়গাতে দাঁড় করিয়ে রেখে চলে গেছে, যেটার দায় কিছুটা হলো আমাদের উপরেও বর্তায়, যতটুকু সময় আমরা ইসলাম ধর্ম বিলংস করি। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, টাইম অলরেডি ডান অ্যাকচুয়ালি। ঠিক আছে, সবাই ভালো থাকুক, সবার জন্য অনেক দোয়া। শেষ মুহূর্তে কিছু বলার আছে? আমি আমার জীবনে আসলে 15টা বছর একটা মানুষের পিছনে ব্যয় করে আসছি, তো এখন আমার শুধু ওর কাছে জিজ্ঞাসা করে এটুকুই যে আমি মানে ওর তো কোনো ক্ষতি করিনি উপকার ছাড়া, আমার সাথে কেন এমন চিত্রামি করলো? আমি তো আমার মতোই দেখতাম যে আমি যেমন ওরে ভালোবাসি ও আমার এরকম ভালোবাসি। আমার এই কষ্টটা না দিলেও পারতাম। আমি যখন প্রথমে ব্যাক আপ করতে চাইছি, ফিরে আসতে চাইছি, তখন তো আমাকে ছেড়ে দিলেই হইতো। আমাকে এভাবে সমুদ্রের ভিতরে এনে এভাবে ছাড়ার তো কোনো দরকার ছিল না। অনুষ্ঠান শেষ করতেছে, ছবিটা পাবলিক করলাম না, করার আসলে ইচ্ছা ছিল, একটু ভীতু টাইপেরও। কারণ মিডিয়াতে থেকে আমরা দুই পক্ষের কথা ছাড়া একটা কিছু করতে পারি না। আইদার আসলে আজকে প্রয়োজন ছিল তার ছবিটাকে পাবলিক করে দেওয়া, বাট সময় শেষ হয়ে যায়নি। কথা দিচ্ছি যে আমরা একটু ফলো আপ করার চেষ্টা করব, যদি কোনোভাবেই তাকে কানেক্ট করতে না পারা যায়, এবং সে যদি যোগাযোগ করার পরেও, আমাদের আজকে যোগাযোগ করে উঠতে পারেনি, যোগাযোগ করার পরেও যদি তার নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা না থাকে, এবং সত্যি যদি এটা প্রতীয়মান হয় যা বলেছে আজকে আয়েশা তার কথাই সঠিক, কথা দিচ্ছি ছবিটা আমরা পাবলিক করে দেব। অনুষ্ঠান শেষ করতেছি দারুণ একটা কষ্ট নিয়ে, যে আমরা আমাদের সমাজে থেকে বহু মানুষকে এরকম পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যাই, যেটা নপুংসকের মতো। এটা হওয়া উচিত না। এই ঘটনা, এই পরিস্থিতির পরিবর্তন ঘটুক, এবং ধর্মীয়ভাবে যে সম্পর্কের কথাগুলো বলি, প্রেমের অথবা বিয়ের, এই সম্পর্কটা কোনোভাবেই যেন ব্যক্তিগত পর্যায়ে না থাকে, এটা ইনস্টিটিউশনাল একটা রিলেশনশিপ। সো তার পরিবার, তার বাবা মা, তাদের পরম্পরা, সবাইকে একজোট করে যদি কোনো সিদ্ধান্ত হয় তবে সিদ্ধান্ত হোক, না হলে তারা পরস্পর যেভাবে ভালোবেসেছে ভালোভাবে আলাদা হয়ে যাক, যাতে করে একটা ভালোবাসার সম্পর্ক বা একটা বৈবাহিক সম্পর্ক কোনোভাবে কারো কষ্টের কারণ না হয়। আমি ব্যক্তিগতভাবে সেটাকে মেনে নিই না। কারণ এই যে সম্পর্ক, প্রেমের হাত ধরে যে বৈবাহিক সম্পর্কের দিকে যাচ্ছি, সেটা যদি অস্থিরতা তৈরি করে সমাজে, দুই পরিবারের মধ্যে দীর্ঘনিশ্বাস তৈরি করে, কষ্ট তৈরি করে, তাহলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, এই যে পারিবারিকভাবে সম্প্রীতির কথা বলি দুই ধর্মের মধ্যে, স্পেশালি হিন্দু এবং মুসলিমের মধ্যে, এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিশ্বাস ঢুকবে, অস্থিরতা তৈরি হবে, আমাদের সহাবস্থান নষ্ট হবে। এই সম্প্রীতির স্বার্থে আমরা চাই না যে কোনোভাবেই ব্যক্তিগতভাবে কেউ বৈবাহিক বা পারিবারিকভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ুক। সম্পর্ক তখনই হোক যদি পরিবার একনলেজ করে, তাদের পরম্পরা একনলেজ করে, আইদার তারা যেভাবে ভালোবেসেছে সেভাবে ভালোভাবে আলাদা হয়ে যাক, তেমনটাই চাই। এই মেয়েটির জন্য অনেক দোয়া, অনেক প্রার্থনা, এবং একেবারে মন থেকে চাওয়া যদি সত্যি খুব শীঘ্রই দারুণ একভাবে পাত্রস্থ করতে পারি মেয়েটিকে, এবং তার চেয়ে বড় চাওয়া, ও নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, সত্যি যদি তার উপযোগী কোনো জবের ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমরা সবাই মিলে অনেক ভালো থাকবো এবং খুশি থাকবো। আজকে দারুণ একটা শিক্ষা নিয়ে মেয়েটির কাছ থেকে শেষ করলাম, যে ধর্মকে কিভাবে সত্যিকার অর্থে মনের মধ্যে ধারণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পথে কিভাবে চলতে হয়, সত্যিকার অর্থে সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে এখনো কিন্তু তার কোনো দীর্ঘ নিঃশ্বাস বা কষ্ট নয়, বরং বড় বেশি প্রাপ্তি আছে যে সে একটা দারুণ এক ধর্মের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তেমন ভাবেই যেন ধর্মকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, এর মধ্যে কোনো বাটপাড়ির অবকাশ যেন না থাকে, এরকম মানে কোনো ভণ্ডামের অবকাশ যেন কেউ না নেয়। লেবাসধারী সম্পর্কের যে ঘটনা আমরা শুনলাম, এমন ঘটনা যেন আমাদের কার কখনো দেখতে না হয়। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালোবাসার বাংলাদেশ
আজকের এই স্টুডিওতে আমরা খুব সুন্দর এবং অদ্ভুত সুন্দর, আমি বলবো যে সুন্দরই বলবো, আমি এই গল্পটাকে একটা সুন্দর গল্প বলবো, কারণ এটা একটা শিক্ষণীয় গল্প এবং খুবই ডিফারেন্ট। মানে সচরাচর কি আমার মনে হয় যে আমি এই স্টুডিওতে যতদিন আমি এই স্টুডিওতে আছি এবং ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম এর সাথে আছি, এরকম গল্প আমি এর আগে আমি শুনিনি। তবে হ্যাঁ, হয়তোবা আমরা আশপাশ থেকে এ ধরনের গল্প শুনি, কিন্তু এই ধরনের গল্পের আসলে সাক্ষী হই না। তো আমার কাছে এই গল্পটা অদ্ভুত সুন্দর লাগলো এবং সবচেয়ে বেশি সুন্দর লাগলো আমাদের আজকের অতিথিকে, আয়েশাকে আমি একদম কাছ থেকে দেখলাম। আয়েশা নিজেকে যেভাবে রেখেছে আমাদের একজন মানুষ হিসেবে, আমি ধর্ম নিয়ে আসলে কথা বলতে চাই না, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এটা নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু আমি যখন আয়েশাকে দেখলাম আমি খুব মুগ্ধ হলাম। এত স্ট্রং পার্সোনালিটি নিয়ে এইভাবে সে নিজেকে এইভাবে এখন পর্যন্ত নিজেকে ধরে রেখেছে এবং নিজের সিদ্ধান্তগুলোকে যেভাবে ধরে রেখে নিজেকে স্ট্যাবলিশ করতে চাচ্ছে এবং নিজে মুভ অন করতে চাচ্ছে লাইফে। আমি চাই যে প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা মেয়ে, ছেলে, পুরুষ বলি, মহিলা বলি, যারা লাইফে বিভিন্ন স্ট্রাগলের শিকার হই, তারা যেন আমরা এভাবে সবসময় স্ট্রং থাকি। আর আয়েশা থেকে যেন আমরা এরকম করে শিক্ষা নেই, আয়েশাকে দেখে যেন আমরা হাজারো যারা আমার আজকে লিসেনার্স আছেন, ভিউয়ার্স আছেন, তারা শিক্ষা নেই। আমি নিজেও আয়েশাকে দেখে, আমি আয়েশা থেকে, আমার কাছে মনে হয় আয়েশা থেকে অনেক কিছু শেখার আছে। এবং আমি আজকে আমাদের লিসেনার্স এবং ভিউয়ার্স যারা কমেন্ট করছিলেন তাদের কমেন্টগুলো দেখছিলাম, যে নর্মালি আমাদের এই প্রোগ্রামের সাথে সবসময় গুরু যেমনটি বলেন, তারপর আমার পাশে জুয়েল ভাই বসে আছেন, তিনিও সবসময় বলেন যে আমাদের এখানে কিন্তু নেগেটিভ কমেন্টস খুব কম আসে। এবং আজকে আমার মনে হয় 0% নেগেটিভ কমেন্টস ছিল। এই যেভাবে সবাই আয়েশার জন্য শুভকামনা দিয়ে যাচ্ছিল, আমি আসলে আমার লিসেনার্স এবং ভিউয়ার্সদের প্রতিও কৃতজ্ঞ এবং সবার প্রতি ভালোবাসা। আজকের ভালোবাসার বাংলাদেশ এখানেই শেষ করছি। অলওয়েজ আমাদের সাথে থাকুন, ভালোবাসার বাংলাদেশ শুনতে থাকুন, ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।